ব্রেকিং নিউজ। তথ্যমন্ত্রী আনিসুল হক গতকাল থেকে নিখোঁজ। একই সাথে কাল সন্ধ্যা 7টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা বর্তমানে গণমাধ্যমে ঝড় তুলে দিয়েছে। ভিডিওটিতে তিনি নিজে সমস্ত কিছু উল্লেখ করেন, কিভাবে তিনি 14 বছর আগে নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য বস্তির অসহায় এক ছেলের জীবন নিয়েছে এবং ওনার সকল কালো ব্যবসার সন্ধানও পাওয়া যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ। এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। অদ্ভুতভাবে আজ সকাল ভোরেই গত 4 দিন আগে অপহরণ হওয়া সাদমানকে অপহরণকারীরা তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে মুখ বেঁধে ফেলে যায় অক্ষত অবস্থায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করেও কিছুই জানতে পারেনি সাদমানের কাছ থেকে, এবং পুলিশ এটাও কনফার্ম করেন যে তথ্যমন্ত্রীর পরিবার হতে কোনো কেস ফাইল করা হয়নি এখন পর্যন্ত ওনার নিখোঁজের ব্যাপারে। সোর্স সময় টিভি। ব্রেকিং নিউজ। আজ বেলা 9টায় নিউ মার্কেট এলাকায় পুরাতন এক বিল্ডিং থেকে একজন কলেজ শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে কাল রাত থেকে নিখোঁজ মেয়েটি। ইতিমধ্যে লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের কোনো আলামত শরীরে পাওয়া না গেলেও মুখের অংশ খুবই বীভৎসভাবে কাটা হয়েছে। মেয়েটির লাশের বিধ্বস্ত অবস্থা দেখে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাক করেন বাবা। ধারণা করা হচ্ছে এটি কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ হবে। সোর্স যমুনা টেলিভিশন। টিভিতে নিউজ রিপোর্টার ব্লার করে মেয়েটির ডেড বডি দেখালেও সার্বিকভাবে আন্দাজ করা যাচ্ছে কতটা জঘন্যভাবে হত্যাকারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেয়েটির মুখে। প্লাস দিয়ে মাড়ি থেকে দাঁত খুলে আলাদা করে ফেলা হয়েছে, এতেই ক্ষান্ত হয়নি কিলার। মাড়ির মাংসের অংশ সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। জিভ এবং দাঁতগুলো মিসিং। জিভ একদম ভেতর থেকে ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হয়েছে। সব থেকে ভয়ানক ছিল ঠোঁটের অংশ। কিলার প্রথমে খুবই সূক্ষ্মভাবে লাইটার দিয়ে মেয়েটির ঠোঁটের উপরে রঙিন চামড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে, যেমনটা আমরা রেস্টুরেন্টে দেখে থাকি। মাংসের সব থেকে নরম হাড্ডিবিহীন অংশ অগ্নিশিখার জ্বলন্ত লাভার দ্বারা পুড়িয়ে গ্রিল করা হয়। ঠিক তেমনভাবে পুড়িয়ে কালচেটে বানানো হয় প্রথমে মেয়েটির ঠোঁট। পরবর্তীতে কিলার খুবই আক্রোশের সাথে সিজার দিয়ে স্লাইড করে কেটেছিল মেয়েটির ঠোঁট, তবে আলাদা করে নেয়নি মুখ থেকে। সমুদ্র পাড়ে যেভাবে শুটকি ব্যবসায়ীরা শুটকি প্রক্রিয়াকরণের সময় শুকানোর জন্য রোদের মধ্যে সরু দড়িতে মাছের ঠোঁট দড়ির সাথে বেঁধে ঝুলিয়ে রাখে, ঠিক তেমনভাবেই ফালা ফালা করে কাটা ঠোঁটের অংশ নাকের নিচের অংশে ঝুলেছিল এবং প্রতিটা অংশের ফাঁকে ফাঁকে চিলি ফ্লেক্স পাওয়া গিয়েছে। কফিতে শেষ চুমুক দিয়ে লুকাস তাকায় ন্যাসোর দিকে। ন্যাসো তখনও টিভির দিকেই তাকিয়েছিল। এত নৃশংস বর্ণনা শুনেও লিভিং এরিয়ায় অবস্থানরত 3 জন মানবের মুখভঙ্গি খুবই স্বাভাবিক, যেন দুধ ভাত। অবশ্য তাদের কাছে দুধ ভাতই। লুকাসের গলায় টিটকারির স্বর। নতুন মাল নেমেছে নাকি মাঠে? কালচে ঠোঁট ব্ল্যাক কফির মগে ভিজিয়ে লুকাসের দিকে তাকালো রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। নীরব পরিবেশে শোনা যায় ন্যাসোর রাশভারী আওয়াজ, বস, ডিল কি ফাইনাল করবেন আজ? রিচার্ড কোনো কারণে অন্যমনস্ক ছিল, ধরতে পারেনি ন্যাসোর কথা। বিরক্ত হয়ে থাকা ললাটের ভাঁজগুলো গুটিয়ে প্রসারিত করল কপাল। পরপর গলা খাকারি দিয়ে পরিষ্কার করে বলল, কোনটা? কিছুটা আশ্চর্য হলো বটে ন্যাসো লুকাস দুজনেই। রিচার্ড নিজের কাজের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। হাতের কাজ কখনোই ফেলে রাখে না, যখন এটা তখনই। সময় থেকে 1 মিনিট হেরফের হলেও ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ কাজের প্রতি এত অমনোযোগী দেখে মনে প্রশ্ন আসলেও ভেতরের প্রশ্ন ভেতরেই চেপে রাখে। কথার পরতে বলল, মিডনাইট ক্যাসিনোর মালিকের সাথে যে ডিল হবার কথা ছিল সেটা বললাম। দুজনে ছোট ছোট চোখ দেখে নিজেকে শক্ত খোলসে নিপাট করল রিচার্ড। কাট গলায় বলল, ওটা ভেবে দেখিনি এখনো। না মানতে চাইলে কোনো ডিলের প্রয়োজন নেই, ডিরেক্ট উড়িয়ে দেব। আশ্চর্য, দ্বিতীয়বারের মতো আশ্চর্য। এত বছর একসাথে কাজ করে আজ প্রথমবার তারা রিচার্ডের মুখে শুনছে ভাবা হয়নি এখনো। যেই মানুষটা কখনো কিছু করার আগে 1 সেকেন্ডের জন্য না ভেবে নিজেকে সর্বজনীন ভেবে যা ইচ্ছা করে,
আস্তার মুখে এহেন উদ্ভট কথাবার্তা। আশ্চর্য! লুকাস তেষ্টা চোখে তাকালো রিচার্ডের দিকে। তখনও কোনো কিছুর ভেতর ডুবেছিল রিচার্ড। লুকাস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু গলায় বলল, বস, এইবার চালানে মেয়ে কম। তাৎক্ষণিক চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। চোখে মুখে ঝলকানি দেখা দিল। ক্ষুব্ধ রাগ আর তেজি চোখের পাতা নাড়াচাড়া বন্ধ হয়ে যায়। আগুনের লেলিহান সমুদ্র নীল চোখে ন্যাসোর দিকে তাকিয়ে শক্ত চোয়ালে রুষ্ট গলায় বলল, টাকার অ্যামাউন্ট বাড়াতে বলেছিলাম না? রিচার্ডের দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী ন্যাসো, সেও ঘাবড়ে যায় রিচার্ডের কথায়। এই চোয়াল দিয়ে যেন করাতো ধারণ যাবে। নতদৃষ্টি নিবিষ্ট করল ন্যাসো। গুরুগম্ভীর গলার ভারী কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রত্যুত্তর করল, সরি বস, ফাদার বলেছিল এই চালান দেখে তারপর বাড়ানোর জন্য। ফাদারের কথা শোনা মাত্রই অযাচিত ক্ষুব্ধতায় পানি পড়ল। কুটিল হাতে ওয়াইনের গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক বসালো রিচার্ড। তুমুল ঝড়ের পরে শীতলতায় ছেয়ে যাওয়া পরিবেশের মতো ঠান্ডা গলায় বলল, আর কি বলল ফাদার? যত তাড়াতাড়ি সম্ভব ইতালিতে ব্যাক করার জন্য। ওদিকে কিংকোবরা দলের লিডার ঝামেলা করছে। বাঁকা হেসে ওয়াইনের গ্লাস ঘোরাতে থাকে রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিল্যের হাসি। চোখগুলো এখনো সম্ভবত লাল হয়ে আছে। পরনে এখনো কালো শার্ট প্যান্ট গত রাতের। উপরের ওভারকোট ওয়েস্টকোট না থাকায় উদীয়মান হয় শরীরের শক্তপোক্ত ভাঁজগুলো। শার্টের সামনের দুটো বোতাম খোলা। ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুকে শক্তপোক্ত হয়ে যে শার্টটা এঁটে আছে তা উদীয়মান। শরীরের সাথে লেপ্টে থাকার কারণে এবিএসের 6টি ভাঁজ সুস্পষ্ট। পুরুষালী রুক্ষ কাঁধ একটু বেশি উঁচু এবং টানটান। ঘন কালো চুলগুলো গোটা গোটা হয়ে কার্নিশের দুই পাশ দিয়ে এলোমেলোভাবে বিছিয়ে আছে সিথি বরাবর দুই ভাগ হয়ে। ওয়াইনের গ্লাসে হাতের উপর অগ্রভাগ গোল করে 3 আঙ্গুলে ধরে রাখার জন্য গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। ফলে ড্রাগনটি যেন জেগে উঠছে এমন অনুভূত হচ্ছে এবং ওয়াইনের গ্লাস ঘুরানোর সাথে সাথে সেটা নড়াচড়া করছে। অকস্মাৎ রিচার্ড মেইন দরজার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, এখনো কিছু কাজ বাকি আছে। বলেই কাউচে গায়ে এলিয়ে দিল। রিচার্ড হলো বাস্তব এক গোলকধাঁধা তাদের কাছে, যার রহস্য আজও পর্যন্ত উন্মোচন করতে পারেনি তারা। কথার বিপরীতে আর কোনো প্রশ্ন করল না কেউই। লুকাস ছোট করে বলল, ওকে বস। কিছু মুহূর্ত পরই একজন গার্ডকে ভেতরে আসতে দেখে সোজা হয়ে বসে রিচার্ড। গার্ড নির্দালুতায় মাথা নিচু করে দাঁড়ায় রিচার্ডের সামনে। পায়ের উপর পা তুলে বসে সরাসরি প্রশ্ন ছুড়ল রিচার্ড, ইজ এভরিথিং ওকে? গার্ড সবিনয়ে মাথা নাড়ায়, জি বস। ইনফরমেশন? এবার কিছুটা বুক শুকিয়ে এলো গার্ডের। পরপর 3 বার ঢোক গিলে বলল, সরি বস, ম্যামের ব্যাপারে তেমন কেউই কিছু জানে না আশেপাশের। শুধু কয়েকবার দেখেছে এই যা। তাছাড়া কিছুই জানে না ম্যামের ব্যাপারে। আর ওনার পরিবারের কাছ থেকেও কিছুই জানতে পারিনি। ম্যামের চাচা ঘর থেকে বের হচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। চাচি 2 দিন ধরে থানায় ছোটাছুটি করছে। শিহাব নামের ছেলেটা 2 দিন ধরে মিসিং। আবারও চোয়াল শক্ত হয়ে আসে রিচার্ডের। কপালের পাশের রগগুলো তরতরিয়ে ফুলে ফেপে ওঠে। ন্যাসো খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ। আগাম ঝড়ের আভাস পেয়ে গার্ডকে চোখে ইশারা করে চলে যাওয়ার জন্য। তটস্থ গার্ড হেড ডাউন দিয়ে চলে গেল তৎক্ষণাৎ। ন্যাসো গিয়ে রিচার্ডের সামনে দাঁড়ালো। বলল, ক্লাম বস, আমি নিজে যাব, সব ইনফরমেশন কালেক্ট করব। গম্ভীর পরিবেশে হঠাৎই ভেসে আসে গড়গড় টাইপের অদ্ভুত শব্দ। শব্দের উৎস অনুসরণ করে রিচার্ড ন্যাসো একসাথে তাকালো লুকাসের পেটের দিকে। লুকাস গোপাল ভাঁড়ের মতো ফুলো পেটে হাত বুলাতে বুলাতে বকলমের মতো হাসি দেয় ওর হীরের মতো চকচকে দাঁত বের করে। লুকাসের কালো মানিক চেহারায় হাসি পূর্ণিমার রাতের আলোর মতো লাগে, যা এক হাসিতেই পুরো মুখে দ্যুতি ছড়াতে বাধ্য। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল রিচার্ড। মেয়েদের উদ্দেশ্য করে চেঁচালো, ব্রেকফাস্ট সার্ভ করো। সেই গর্জন কিচেন পর্যন্ত গেল। মেয়েরা জলদি দৌড়ে ছুটে তড়িঘড়ি করে টেবিল সাজাতে থাকে।
কালকে দুজন মেয়ের সাথে সাথেই মারা গিয়েছিল। তাদের লাশের সাথে কি করা হয়েছে জানে না রেশমা আর নিশি। ওই লোমহর্ষক ঘটনার পর দুজনেই ভয়ে তটস্থ হয়ে আছে। কাজ করতেও হাত পা কাঁপছে তাদের। ন্যাসো আবার গিয়ে বসলো রিচার্ডের পাশে। পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। মেয়েগুলোকে আজ রাতে চালান করে দেব বস। না, কাল পর্যন্ত অপেক্ষা কর। রিচার্ডের কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যাসোর। রিচার্ড বলতে থাকে, এবার বন্দরে ঝামেলা হতে পারে। ন্যাসো ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তবে? রিচার্ডের বিলম্বহীন জবাব, আকাশপথে কাজ চালাতে হবে এবার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। ঢোক গিলে তড়িঘড়ি করে বলল, কিন্তু বস, এতগুলো মেয়ের পাসপোর্ট করতে তো অনেক সময় লাগবে। চোখ গরম করে তাকালো রিচার্ড লুকাসের দিকে। ন্যাসো লুকাসের কথায় বিরক্ত হয়ে মাথায় চাটা মারে। ঝাঁঝালো স্বরে বলল, শুধু কাটা ছেঁড়াই শিখেছ? এয়ারলাইন্স কি তোমার শ্বশুর লাগে যে এতগুলো মেয়েকে পাচার করতে দেবে? স্টুপিড কোথাকার। প্রাইভেট জেট দিয়ে এগুলোকে খালাস করতে হবে। লুকাস কাচুমাচু হয়ে বসে। মিনমিনিয়ে জবাব দেয়, শ্বশুর হবে কি করে? তুমিই তো বললে আমার কালারের সাথে মিশবে না। হ্যাঁ ঠিক, মিশবে না। নিজের জাতের একটা পছন্দ করো, আমি নিজে গিয়ে তুলে নিয়ে আসব। বসই তো ছুটি দিচ্ছে না যে দেশে গিয়ে কাউকে পছন্দ করব। আর দুজনেই যদি কালো হই তাহলে আমার বাচ্চারা কি অপরাধ করেছে? ওদেরও তো একটা মন থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে। কালো রং পছন্দ নাও হতে পারে। আচ্ছা বলো, এক বড় না দুই বড়? এটা বলতে পারলে সাদা মেয়ে এনে দেব। লুকাস লাফিয়ে উঠল। চটজলদি উত্তর দিল, আমার মন বড়। আবারও লুকাসের মাথায় চাটা মারল ন্যাসো। কিছু বলতে যাবে তখনই শোনা যায় রিচার্ডের বিরক্তিকর চর শব্দ। জমে যায় দুজনেই। নিশি এসে মাথা নত করে খাবার রেডি হয়েছে বলে চলে যায়, একবারের জন্য চোখ তুলেও তাকায় না। তিনজনই গিয়ে টেবিলে বসে। খেতে খেতে হঠাৎ রিচার্ডের চোখে পড়ল রেশমা খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছে। বাধা দিল রিচার্ড, দাঁড়ান। থমকে যায় রেশমা, গতি হারায় হৃদস্পন্দন। শুকনো ঢোক গিলে ভয় কাতুরে চোখ নিয়ে পেছনে ফেরে। স্মিত স্বরে বলল, জি স্যার। রিচার্ড পেছনে না ফিরেই খেতে খেতে বলল, খাবার নিয়ে কোথায় যাচ্ছেন? ম্যামের জন্য স্যার। সে তেমন কিছুই না যে তার জন্য খাবার রুমে দিয়ে আসতে হবে। রিচার্ডের কর্কশ গলায় হাত কাঁপতে থাকে রেশমার। কণ্ঠ একেবারে খাদে নামিয়ে বলল, ম্যামের পায়ে ব্যান্ডেজ তো, তাই। রিচার্ড কিছু বলতে যাবে তার আগেই লুকাস সবিনয়ে বলল, বস, এক পা দিয়ে নিচে আসা সম্ভব নয়। মেয়েটা এখানে আসার পর থেকে বাইরের আলো বাতাসও দেখেনি। একটু যদি। কথা সম্পূর্ণ হওয়ার আগে চোখ রাঙিয়ে থামিয়ে দিল রিচার্ড। রেশমাকে খাবার নিয়ে যেতে নিষেধ করে। ফোঁস নিঃশ্বাস ফেলে রেশমা কিচেনে চলে যায়। বেলা তখন 11টা। কাল সকালে শেষ খেয়েছিল এলিজাবেথ। লুকাস হতাশ চোখে খেতে থাকা রিচার্ডের দিকে তাকিয়ে নিজের খাওয়ায় আবারও মনোযোগ দিল। হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ালো রিচার্ড। সকলে উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে উপরে চলে গেল রিচার্ড। এবং মিনিট দুয়েকের মধ্যেই দেখা যায় রিচার্ডকে সিঁড়ি দিয়ে নামতে, বাহুতে এলিজাবেথ। ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। রিচার্ডের বুকে অজস্র কিল ঘুষি দিচ্ছে। তবে রিচার্ডের শক্ত বুকে এলিজাবেথের নরম তুলতুলে হাতের আঘাত খুবই নস্যি। উল্টো এলিজাবেথের হাতেই ব্যথা লাগছে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে বসে এবং এলিজাবেথকে কোলে নিয়েই। চোখ কপালে উঠে যায় সকলের। কিচেন থেকে নিশি হাঁ করে তাকিয়ে উকি দিয়ে আছে। ন্যাসো লুকাস একজন আরেকজনের দিকে অবিশ্বাস্য চোখে চাওয়াচাওয়ি করছে। বিস্ময়ে হতবম্ব দুজনেই। এলিজাবেথকে রিচার্ড নিজের সাথে চেপে রেখেছে, এক হাতে ওর বাঁকানো কোমর পেঁচিয়ে। অপর হাত দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে নির্বিঘ্নে খাচ্ছে। চোখের পানি শুকাতে না শুকাতে আবারও এসে ভর করল কার্নিশে। ঘৃণায় গ্রীবা পর্যন্ত নাড়াচ্ছে না। ঝিম মেরে বসে রইল এলিজাবেথ। স্বচ্ছ জলে টইটুম্বুর হরিণের মতো টানা টানা আখিদয়।
রিচার্ড খেতে খেতে জলদগম্ভীর গলায় বলল, বাম হাত কাটা ডান হাত না, চুপচাপ খাও আমাকে না রাগিয়ে। ইটস সো আই ক্যান ইট ইউ লেটার। ন্যাসো চটজলদি খাওয়ায় মনোযোগ দেয় আবারও, যেন সে কিছুই শোনেনি, নেই এখানে। লুকাসের মুখভঙ্গি স্বাভাবিক হলো যখন দেখল রিচার্ড এলিজাবেথকে নিজে নিজে খেতে বলল। এলিজাবেথের লজ্জায় আর কষ্টে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। জীবন তো তাকে নিচ্ছে না, কিন্তু লজ্জা তাকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যেতে চাচ্ছে। রেশমা এসে খাবার দিয়ে গেল। খাবারের গন্ধে পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। বড্ড খিদে পেয়েছে। এগুলো তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। এলিজাবেথ এটা খুব ভালো করেই বুঝে গিয়েছে। পাপাচারে নিবিষ্ট এই অন্তহীন মরীচিকা থেকে এত সহজে জীবন তাকে মুক্তি দেবে না। তার জীবন সংগ্রামেই হয়তো উপর থেকে লেখা ছিল কষ্ট, অবহেলা, তাচ্ছিল্য, অপমান। অমৃতকরণ সমীকরণে যখন থাকতেই হবে, শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়ার মানে হয় না। খেতে শুরু করে এলিজাবেথ দ্বিতীয় বাক্য ছাড়াই। রিচার্ড বাঁকা হাসে এলিজাবেথের খাওয়া দেখে, তবে একটু অবাকও হয় বটে এলিজাবেথকে নির্বিঘ্নে বয়েল ভেজিটেবল খেতে দেখে। অনেক প্রশ্ন জমেছে রিচার্ডের মনে এলিজাবেথকে নিয়ে। খুব শীঘ্রই সে সকল রহস্য ভেদ করতে চলেছে। খাওয়া শেষ হতেই একইভাবে এলিজাবেথকে কোলে নিয়ে রুমে চলে যায় রিচার্ড, ঠিক যেভাবে নিয়ে এসেছিল। রুমে নিয়ে এলিজাবেথকে বিছানায় বসিয়ে দিয়ে চট করে দরজা লাগিয়ে দেয় রিচার্ড। আত্মা শুকিয়ে এলো এলিজাবেথের। কান্নার তোর বাড়তে থাকে রিচার্ডের প্রতিটা কদমে। রিচার্ড ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুলিয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের দিকে এগোতে থাকে। এলিজাবেথ গুটিয়ে যায়। চোখে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। পেছাতে থাকে একটু একটু করে। রিচার্ড শক্ত হাতে এলিজাবেথের পা ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। পুরুষালী সেই হাস্কি ভয়েস গিয়ে সোজা বিঁধল এলিজাবেথের বুকে। ইটস মাই টাইম টু ইট রেড। রিচার্ড বের হওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতায় ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বীভৎস অবস্থা দেখার জন্য। ফোঁস নিঃশ্বাস ফেলে ভেতরে পা রাখল রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বস্তভাবে আবিষ্কার করল এলিজাবেথকে। তপ্ত শ্বাস ফেলল রেশমা। পরপর আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। হাড় কাঁপানো ঠান্ডায় গোসল করাতে জুবুথুবু হয়ে কাঁপতে থাকে গঠন। রেশমা আরেকটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মুড়িয়ে দিল। একদম হিমালয় পর্বতের বরফের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখে মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ এলিজাবেথের রক্তশূন্য মুখে। গাঢ় গোলাপি ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই কদিনে চোখের নিচের কালো দাগ একদম আড়াআড়িভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানি এলিজাবেথের এই নিষ্পলকতা বুকে লাগছে রেশমার। হঠাৎ করেই এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোনো রকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমার দিকে। রেশমার গলায় জড়তার সংকোচ, তবুও সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাডাম। প্রত্যুত্তরে এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে কোনো? রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় টেরেসের কাছে। কাঁচ গলিয়ে বাইরে তাকিয়ে দেখল দৃষ্টিসীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। নিচে কালো পোশাক বেশধারী গার্ডরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকা রিচার্ডের নিয়ন্ত্রণে, সেটা রেশমা জানে। জেনেও মন ছটফট করছে। পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবারও গিয়ে এলিজাবেথের পাশে বসল রেশমা। দুই হাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের দুটি গাল। ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতি, একটুখানি নরম ছোঁয়া, যেখানে ছিল না কোনো স্বার্থপরতা, নৃশংসতা বা হিংস্রতার ছায়া, ছিল শুধু মায়া, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। সেই ভালোবাসার আশ্রয় আর নিজেকে ধরে রাখতে পারল না এলিজাবেথ। সমস্ত সংযম ভেঙে বুকের ভেতর আটকে রাখা দুঃখের নদী ভেঙে পড়ল রেশমার বুকের উপর।
রেশমা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। কোমল ভালোবাসায় মোড়া হাতে এলিজাবেথের মাথায় বুলিয়ে দিতে থাকে। কিন্তু এলিজাবেথ শান্ত হতে পারে না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। সেই কান্না কেবল চোখের জল নয়, বরং তার জমে থাকা সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত ক্ষত বন্যার মতো উপচে বেরিয়ে আসে। রেশমার বুকে এলিজাবেথ যেন খুঁজে পায় হারানো এক আশ্রয়, এক স্বর্গ যেখানে সমস্ত দুঃখ গলে গড়িয়ে যায়, আর শুধু রয়ে যায় মায়া ও মমতার এক নির্ভেজাল সুর। হয়েছে কান্না? কি নিদারুণ কোমল স্বর! শিরশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে অমায়িক হাসি, কান্নায় বুজে এলো গলা। ক্ষীণ আওয়াজে বলল, জানো, একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছিল আমার। কত বছর পর মাতৃবুকের উষ্ণ ছোঁয়া পেলাম। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিঁধতে থাকে রেশমার বক্ষপটে। পেলব দুই হাতে ও রক্তাভ মুখশ্রীতে লেপ্টে থাকা জল মুছে দিয়ে বলল, তোমার মা নেই? জানি না। ভ্রু কুঁচকে ফেলল রেশমা। মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি চেহারা থেকে বাচ্চা সুলভ সেই ছাপ চলে যায়, যা মাত্রই উকি দিয়েছিল। কান্নার তোর কমে আসে এলিজাবেথের। মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। রেশমা তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখে মুখে আধার দেখে। কাইকুই করে রিনরিনে আওয়াজে বললেন, ব্যথা হচ্ছে? চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। ভনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভেতর থেকে খুবই শক্ত ধাঁচের। ব্যথা সহ্য হয়ে যায়, একটু জ্বর আসবে না দেখে নিয়েন। কিছুটা অবাক হলো বটে রেশমা। সে ভেবেই রেখেছিল এত কাটাছেঁড়ার শরীরের উপর পাশবিক নির্যাতনের পর জ্বর নিশ্চয়ই আসবে। কিন্তু সত্যি এলিজাবেথের গায়ের তাপমাত্রা একদমই স্বাভাবিক। রেশমাকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধাঁধিয়ে গেল সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখল। এত সুন্দর হাসিও বুঝি হয় কারোর? মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখতে থাকে রেশমা এলিজাবেথের হাসি। অকারণে রেশমার ঠোঁটের কোণেও হাসির দেখা মেলে। কিছু কিছু মানুষ উপর থেকে দেখতে যেমন, ভেতরে ঠিক তার উল্টো পিঠ হয়। মানব চরিত্র অদ্ভুত এক রহস্যের ধাঁধা। সেদিকে ধ্যান নেই রেশমার। চোখে শুধু ভাসছে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনো দেখেনি। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে এসেছে। আর সকলকে চোখের সামনে আসতে নিষেধ করলেও এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। এই 2 দিনে যা বুঝতে পেরেছে, রিচার্ড মানুষ হিসেবে খুবই নৃশংস হলেও নারী নেশা নেই। হিংস্র পৈশাচিক সাইকো মস্তিষ্ক হয়তো এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা, স্যার আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক? বলে এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ। তাচ্ছিল্য হাসি হেসে ভঙ্গিমা স্থির করে থমথমে গলায় প্রত্যুত্তর করল, রক্ষিতা। 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নস্যি, আমার মনে হয়। রেশমা মা! থমকে যায় রেশমা। অবাক চোখে তাকায় ক্রন্দনরত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আকুল ভরা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটুম্বুর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে পড়ল। এই ভেজা চোখগুলো যেন কত কি বলতে চাচ্ছে। গলায় দলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না। বহু কষ্টতে ভাঙা গলায় শুধায়, আমি কি তোমাকে রেশমা মা ডাকতে পারি? চোখ ভিজে এলো রেশমারও। চোখের পাতা কাঁপছে অনবরত। মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সেই উষ্ণ ছোঁয়ায় পাহাড় সমপরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়।
এভাবে কিছু মুহূর্ত পার হয় সদ্য মামের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া দুই আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের অগোছালো লাল চুলগুলো দুই হাতের আঁচলায় নিয়ে আঁচটিয়ে চূড়ো করে বেঁধে দিল। অতপর তেলের বাটি নিয়ে আসতেই নাকমুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, এটা কি? কেন? রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পেছনে বসল। বিলি করে করে প্রতিটা ভাঁজে ভাঁজে ভালো করে মাসাজ করে দিতে দিতে বলল, স্যার বলেছে চুলগুলোর যত্ন নেওয়ার জন্য। কথার পারদে চোয়াল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক হিংস্র দানবীয় শক্তপোক্ত চিবুক। ঘৃণায় মন বিষিয়ে ওঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যে রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে, সাথে ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশে চাঁদের পাশে সেনাবাহিনীর মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে। একটু পরপর দিন ডাকছে। ট্যারেসে কাঁচ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুব কমই আসে ভেতরে। যেই ভাবার সেই কাজ। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে এলিজাবেথের গঠন একটু পরপর। রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সেই কখন, কিন্তু এখনও ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসেব মেলাতে খুবই ব্যস্ত। তবে শতভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো ৪-৫ পৃষ্ঠা ভুল সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য। জীবনের কঠিন সত্যগুলো সঠিক সূত্রের মতো এসে খাতার কোণা বরাবর দুই টানে কেটে দেয়। চোখে আঙুল দিয়ে অহর্নিশে স্কুল ছুটির ঘণ্টার মতো হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয়, তুমি ভুল। সঠিক সূত্র মেলাতে ব্যর্থ তুমি। চোখের পানি শুকিয়েও আবার ভিজে আসে। দেয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেন্টিং থেকে আসা তীর্যক রশ্মিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ হন্তদন্ত পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করল রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটাগুলো চুইয়ে চুইয়ে পড়ছে এক অপবিত্র পাপিষ্ট কায়া থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসেবের ফাঁকফো করে তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফেরে। রিচার্ডকে দেখে কেঁপে ওঠে সমস্ত শরীর। কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয় দ্রুত। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে সরাসরি যায় কেবিনেটের কাছে। কেবিনেটের তৃতীয় সারির ডোর খুলতেই উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস, ইনজেকশন দিয়ে সজ্জিত এই তাকের পুরো অংশ। নামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কদিনে সে একবারের জন্য কিছুই ছুঁয়ে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটাই চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এত মদের বোতল দেখে মনে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কামরা না, নিজস্ব বার। রিচার্ডের চোখে মুখে লেপ্টে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াইনের বোতল নিয়ে দুই দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কর খুঁড়ে ফেলল খুবই দক্ষতার সহিত। বাম হাত দিয়ে গল গল করে রক্তক্ষরণ হওয়া জায়গাটায় ওয়াইনের বোতল উল্টো করে ঢালতে থাকে। দাঁতে দাঁত চেপে রিচার্ড নিজেকে শক্ত করে রাখল। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আঁতকে উঠে মৃদু শব্দ করে দুই হাতে মুখ চেপে ধরল। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চোয়াল ফাঁক করে ঘুরে তাকালো সেদিকে। ললাটে বিরক্তির ভাঁজ। এলিজাবেথের ভয়কাতুরে চোখ দেখে বাঁকা হাসল। ঠোঁটের কোণায় জড়ো হয়েছে রহস্যময় সন্ধি। বোতলে থাকা বাকিটুকু মদ দুই ঠোঁটের ফাঁকে চেপে উপরে তুলে এক নিঃশ্বাসে শেষ করল। ঢোক গেলার কারণে বারবার উদীয়মান হচ্ছে পুরুষালী রুক্ষ অ্যাডামস অ্যাপেল। বৃষ্টির পানিতে ভিজে শার্ট শরীরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরও দ্বিগুণ। বাচ্চাদের সকালে মরচে পড়া নরম রোদ গায়ে মাখিয়ে গোসল করানোর পর শরীরে জনসন লোশন মাখিয়ে দেওয়ার পর
যেভাবে শরীরের ত্বক চকচক করে ঠিক সেভাবেই রিচার্ডের গা জ্বলজ্বল করছে। পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয় ঘোর লাগার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভেতরে নেই কোনো হৃদয়। হিংস্রতার নৃশংসতার দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সেই কবেই। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে। রিচার্ড ভেজা শরীরেই বেডে বসল। বেডকেন্দ্রীয় 3 তাকের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করল। অতঃপর বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকল, রেড। রিচার্ডের গুরুগম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নীরের ঠান্ডা স্বরে ঝড় উঠে গেল এলিজাবেথের ভেতরে। তিরতির করে কাঁপতে থাকে সমস্ত শরীর। দ্বিতীয়বারের মতো অবাক করে ডাকল রিচার্ড ঠান্ডা গলায়, কাম ক্লোজার রেড। এলিজাবেথ দোটানায় ফেসে যায় কি করবে। এই শান্ত রিচার্ডের আড়ালে ক্ষুব্ধ পৈশাচিক আত্মার রিচার্ডকে সে চেনে। কথার বাইরে যাওয়া মানেই সেই হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঢোক গিলে তটস্থ হয়ে রিচার্ডের নিকটে যায়। রিচার্ড ততক্ষণে আঙুল থেকে ম্যানস্প্যাং রিং খুলে বেডসাইডে রেখেছে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অধর এলিয়ে হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। এলিজাবেথের দিকে ফার্স্ট এড বক্সে গিয়ে দিল রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে। উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড ভ্রু উঁচিয়ে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথ এবার কাছ থেকে তাকালো রিচার্ডের হাতের দিকে। হাতের উপরের পিঠ আঙুলের ভেতর হতে তেষ্টাভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়ে হবে হয়তো। নিশ্চয়ই কারোর শেষ দিন ছিল আজ। ফিনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনো। গা শিউরে ওঠে। হাত কাঁপতে থাকে এলিজাবেথের। যা ন্যাকামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায়। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে বুক শুকিয়ে এলো। ঠোঁট গোল করে পরপর ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসাই কুটিল হাতে তুলে নিয়ে রক্ত মুছতে থাকে রিচার্ডের। ক্ষত খুবই গভীর, তবু অভিব্যক্তি একদমই শূন্য রিচার্ডের। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, চেয়ে থাকলো কাঁপতে থাকা হাতের দিকে। একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদরে গ্রহণ করতে হবে, চলতি পথের সঙ্গী মনে করে। কান্নায় কণ্ঠ বুজে এলো গলা। তবুও সাহস করে গলার জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতার প্রভাবে বিড়বিড়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। তবুও কণ্ঠস্বর নীরের ঠান্ডা। থাকতে তো তোমাকে হবেই রেড, তাও আমার সাথে। রিচার্ডের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না আটকানোর বৃথা চেষ্টা করল। হঠাৎই রিচার্ডের চোখ গেল ছোট কেবিনেটের উপরে রাখা একটা ছোট্ট ঘাসফুলের দিকে। অযাচিত কারণে চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। রক্ত গরম চোখে তাকায় এলিজাবেথের দিকে। কিরমিরিয়ে বলল, ফুল কোথা থেকে আসলো? রেশমামা বাইরে থেকে এনেছিল। রেশমা মেয়েদের নাম, এটা রিচার্ড জানে। তবু ক্ষিপ্ততা কমল না। চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরের জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? উপর থেকে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ থমকে গিয়ে খামচে ধরল রিচার্ডের শার্টের কলার। হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে। এক হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে নিজের সাথে এলিজাবেথের পিঠ। তিরতির করে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের গা থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। অকুতোভয়ী হৃৎপিণ্ড এলিজাবেথ চোখ মুখ খিচে নেয় রিচার্ডের গরম নিঃশ্বাসের উত্তাপে। রিচার্ড অকস্মাৎ এলিজাবেথের গলায় মুখ ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে শরীরের সকল ঘ্রাণ। রিচার্ডের ভেজা শরীরের সংস্পর্শে শরীরের প্রতিটা লোমকূপে শিহরণ জেগে উঠতে থাকে। হঠাৎই কিছু একটা ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের, আর একটু কাছে ঘেঁষল। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় বাঁকা হাসি এলিজাবেথের এহেন অপ্রত্যাশিত পদক্ষেপে। তবে ভ্রুক্ষেপ করল না।
ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল এলিজাবেথের কোমল গ্রীবা। এলিজাবেথ সহসায় মুখ বুজে সব সহ্য করে নিতে থাকে। রিচার্ডের এলোমেলো ছোঁয়াগুলো। কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গানে হাত দিতে যাবে তার আগেই ব্যথায় কুকিয়ে উঠল সে। ছিটকে গিয়ে দূরে সরে পড়ল এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্রনীল চোখ দুটোতে আগুনের লেলিহান শিখা, তবুও অভিব্যক্তি শান্ত নদীর ন্যায়। ঠোঁটের কোণে বক্র হাসি। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকল পড়ে থাকা এলিজাবেথের উপর। রক্তাক্ত ঠোঁট হাত দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড ওর চিবুক শক্ত করে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। চালাকি করো ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। মাই ফাকিং ড্রাগ রেট। বরাবরের মতোই এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল রিচার্ড। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে শূন্য বুকে দুই চোখ বুজে ফেলল। হেরে যাওয়া পথিকের মতো আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটের চিনচিনে ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যেতে লাগলো পেটের দুই হাত চেপে ধরে। লম্বা কোল্ড শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ গায়ে কমফোর্টার মুড়ি দিয়ে একদৃষ্টিতে বেডসাইডে রাখা রিচার্ডের হাতের রিংয়ের দিকে তাকিয়েছিল। রিচার্ডের উপস্থিতি টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেলল কমফোর্টারের ভেতর চটজলদি। ঠোঁট বাঁকিয়ে হাসল রিচার্ড। কাউচের উপর তোয়ালে রেখে কেবিনেট থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাস্কি ভয়েসে আওড়ালো, ডু ইউ লাইক দ্যাট রেড? কোনোরূপ প্রত্যুত্তর আসে না কথার পারদে। রিচার্ডও আশা করে না উত্তরের জন্য। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি গেল ওপেন টেরেসে। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। পরনে কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একদৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করল। অতপর সঙ্গে সঙ্গে গম গম পায়ে হেঁটে রুমে যায়। বেডে শুয়ে কমফোর্টারের নিচে লেপ্টে থাকা এলিজাবেথকে টেনে নিজের কাছে নিয়ে আসে। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে লাগলো সে। ভয়ে গতি হারায় হৃদস্পন্দন। চোখ দিয়ে ছাপিয়ে জল ঝরতে থাকে অনবরত। রিচার্ড শক্ত চোখে তাকালে ছটফটানি কমে এলিজাবেথের। ভেজা গলায় অস্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার পিরিয়ড। কথা শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগহীনভাবে দুই হাতে তালি বাজাতে লাইট বন্ধ হয়ে গেল রুমের। অতপর আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনোরূপ বাক্য ছাড়াই। বিস্ময়ে হতবম্ব হয়ে যায় এলিজাবেথ। নিঃশ্বাস নিতেও ভুলে গেল। রিচার্ডের ভারী শরীরের পুরো ভর ওর উপর দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মিশনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত। পাশাপাশি ড্রাঙ্ক হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুলও সরাতে পারল না এলিজাবেথ। না পেরে নিজের শরীর ছেড়ে দেয় বিছানায়। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিংয়ে। অমীমাংসিত হিসেবের হিসেব আবারও মেলাতে চাইল। তার জীবনের প্রথম পুরুষ রিচার্ড, যে তাকে এত কাছ থেকে ছুলো, লুটে নিল তার সর্বস্ব। তাও আবার এত নৃশংস এক নরখাদক, যার ভেতরে হৃদয় বলতে কিছুই নেই। এর শেষ পরিণতি কি? এমন নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাবে এলিজাবেথের ঘুম ভাঙল অনেক দেরিতে। চোখ মেলে দেখল রিচার্ড পাশে নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেকে খানিক গুছিয়ে অলসতা ঝেড়ে উঠে বসার চেষ্টা করল। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে পা নামাতেই শরীর জুড়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় চোখ ভিজে উঠল জলকণায়। একটু শান্ত হতেই এদিক সেদিক তাকাতেই নজর গেল টেরেসের দিকে। পরক্ষণেই চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। অবিশ্বাসে কয়েকবার হাত দিয়ে চোখ কসলায়। কিন্তু না, এটি কোনো কল্পনা নয়, এ তো সত্যি। দীর্ঘ 5 দিন কালো মেঘের রাজত্বে বন্দি থাকা আকাশে প্রথমবারের মতো সোনালি আলো ফুটে উঠেছে। সূর্যের উজ্জ্বল রশ্মি ছড়িয়ে পড়েছে চারদিকে।
এক মুহূর্তের জন্য সব যন্ত্রণা ভুলে গিয়ে এলিজাবেথ তাকিয়ে রইল সেই উদিত আলোয়। মনের অজান্তে ঠোঁটের কোণে প্রশান্তির এক ঝলক ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি নিয়ে নিভু নিভু চোখে তাকিয়ে রইল ট্যারেসের দিকে। যে জায়গাটা এতদিন খাখা রোদে শুকিয়ে গুমোট হয়েছিল সেটা এখন এক স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত ট্যারেস জুড়ে নানা বাহারের ফুলের সমাহার। কোথাও এক চুল পরিমাণ ফাঁক নেই, যেন কেউ নিজের সমস্ত যত্ন আর ভালোবাসা ঢেলে সাজিয়েছে এই বাগান। প্রতিটা ফুল যেন বলছে কিপটেমি নেই, অপার উদারতায় সাজানো হয়েছে এই সৌন্দর্য। এলিজাবেথের চোখ জলজল করে উঠল। তবে বিস্ময়ের শেষ নেই এখানেই। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো মেঝে ভর্তি লাল গোলাপ। ডার্ক থিমের টাইলস ঢাকা পড়ে গিয়েছে রক্তিম লালের মোহনায়। এলিজাবেথ এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এক বিশাল ধাক্কা। স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে বিস্ময়ে ভাসতে থাকল সে। সময়ের অমোঘ প্রবাহ বয়ে যায়। সেই সুন্দর সকালের পর আজ 7 দিন। রিচার্ড কোথায় যেন হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছে। সেই দিন সকালে যে বের হলো তারপর আর ফেরেনি। এতে অবশ্য কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, বরং রিচার্ড না ফেরায় সব থেকে বেশি খুশি এলিজাবেথ। মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে আর কখনোই যেন না ফেরে, কোনোদিনও যেন সেই নরখাদকের মুখ না দেখতে হয়। এলিজাবেথ কিছুদিন ধরে নিস্তব্ধ এক শান্তির মাঝে দিন কাটাচ্ছে। লোমহর্ষক রাতগুলোর হিংস্র ছায়া আপাতত দূরে, কারো ক্ষোভ বা অত্যাচারের শিকার হতে হচ্ছে না। তবে মুক্তি পায়নি বন্দি জীবনের শেকল থেকে। রিচার্ড যদিও নিজে বাগান বাড়িতে নেই, তবুও রেখে গিয়েছে তার 2 বিশ্বস্ত সেনাপতির একজনকে, লুকাস। তার দায়িত্ব একটাই, এলিজাবেথ যেন রুম থেকে বাইরে পা রাখতে না পারে। রিচার্ডের কড়া নিষেধাজ্ঞা লুকাসের হাত পা বেঁধে রেখেছে। এলিজাবেথের রুমের দরজা সবসময় বাইরে থেকে লক থাকে, খাবারও রুমেই পৌঁছে দেওয়া হয়। এই 7 দিনে লুকাসকে একবারও চোখে দেখেনি এলিজাবেথ। রেশমা লুকাসের কাছে অনুরোধ করেছিল এলিজাবেথকে একটু বাইরে বের করতে দেওয়ার জন্য। বারবার 4 দেয়ালের মাঝে আটকে থাকতে থাকতে এলিজাবেথের দম বন্ধ লাগছে। কিন্তু লুকাস রিচার্ডের নির্দেশ অমান্য করার সাহস করেনি। রিচার্ডের আদেশ যেন একটা অদৃশ্য শেকলের মতো লুকাসের হাত পা বেঁধে রেখেছে, যে শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা লুকাসের নেই। লুকাস আজ ইচ্ছে করেই সোফার মধ্যে শুয়ে চোখ বুজে আছে, যেন বোকার জাত নারী ভাবে সে ঘুমিয়ে আছে। যেই ভাবা সেই কাজ। রেশমা লুকাসের ঘুমের সুযোগ নিয়ে গুটি গুটি পায়ে উপর থেকে এলিজাবেথকে নিচে নিয়ে আসে। এলিজাবেথকে বাইরে বের করার সাধ্য তার নেই, তবে যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথের বন্দি দশা দূর করতে। রেশমার সাথে গুটি গুটি পায়ে এলিজাবেথ সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। নিচে আসতেই লুকাসকে দেখে রেশমাকে পেছন থেকে ফিসফিসিয়ে ডাকলো এলিজাবেথ। রেশমা ফিরে তাকালে এলিজাবেথ চোখের গোল সুগভীর নিকোষ কালো মণি ঘুরিয়ে লিভিং এরিয়ার দিকটায় ইশারা করল, যেখানে সোফায় লুকাস ঘুমিয়ে আছে। রেশমা তাকালো সেদিকে। পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে চোখে আশ্বস্ত করে তড়িঘড়ি করে কিচেনে ছুটে গেল। নিশিকে দিয়ে চটজলদি টেবিল সাজিয়ে ফেলল। উদ্দেশ্য আজ এলিজাবেথকে আর 5টা সাধারণ মানুষের মতো ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াবে। এই কদিনে রেশমার এলিজাবেথের মধ্যে খুব সখ্যতা গড়ে উঠেছে। এলিজাবেথ যেমন প্রতি মুহূর্তে মুহূর্তে রেশমামা বলে মুখে ফেনা তুলে দেয়, রেশমাও ঠিক তেমনই মেয়ের মতো দেখভাল করে এলিজাবেথের। এলিজাবেথের পায়ের এবং হাতের ক্ষত এতদিনে শুকিয়ে গিয়েছে। হাতের সেলাই রেশমাই কেটেছে। শারীরিকভাবে এখন পুরোপুরি সুস্থ এলিজাবেথ, মানসিকভাবে বিধ্বস্ত হলেও। এলিজাবেথ খুবই সতর্কতার সহিত নগ্ন পায়ে নিশ্চুপ পদচিহ্ন ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কি মনে করে পেছনে তাকাতেই লুকাস তড়িঘড়ি করে আবার চোখ বুজে ফেলল। ঠোঁট চেপে স্মিত হাসল এলিজাবেথ। হ্যাঁ, এখন সেই ফ্যাকাশে নীলচে ঠোঁটের আগায় মাঝে মধ্যে হাসির স্পষ্ট ঝলকানি দেখা যায়।
লুকাস এলিজাবেথকে টেবিলে বসতে দেখে ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ওদের পিছ দিয়ে ঘুরে শুয়ে থাকলো ঘুমের ভান ধরে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এলিজাবেথ মনে মনে ভাবতে লাগলো, এই কঠিন খোলসের আড়ালে এক শিশুর মতো কোমল একটা মন আছে, যা পাপের অতল গহ্বরে তলিয়ে গেছে, এত গভীরে যেখানে কোনো ডুবুরি পৌঁছাতে পারে না। ওর মনে এলো রিচার্ডের কথা। অজান্তেই নয়, ইচ্ছাকৃতভাবেই মনে করলো এবার। এতদিন ধরে কতবার শাওয়ার নিয়েছে, কতবার সাবানের মোটা স্তরে নিজের ত্বক ঘষে ঘষে লাল করে ফেলেছে, তবুও রিচার্ডের পারফিউমে সেই গাঢ় গন্ধ মুছতে পারেনি। গলা, গাল, ঠোঁট আর পেটের কালচে দাগ যেন এক অনন্ত স্মৃতিচিহ্ন হয়ে থেকে গেছে। প্রতিটা দাগ বারবার মনে করিয়ে দেয় সেই হিংস্র মানুষটির কথা। ভাবতেই বুকের মধ্যে এক অদ্ভুত বিষাক্ত শীতলতা নেমে আসে। কানে বাজতে থাকে সেই ভয়াবহ রাতগুলোর আর্তনাদ। মনে পড়ে কেমন করে সে বারবার কেঁদেছে, আকুতি করেছে। তবে তার অসহায় কান্না রিচার্ডের কঠোর মনকে একটু নরম করতে পারেনি। প্রতিটা মুহূর্ত যেন ভেতরের শান্তিকে আরও তছনছ করে দিচ্ছে। এলিজাবেথ ভাবতে চেয়েছিল অন্য কিছু, কিন্তু ঘৃণা আর যন্ত্রণার সেই পুরনো সুর ফিরে আসে, বদ্ধ পাগলের মতো ওকে আচ্ছন্ন করে। এলিজাবেথ আর কিছুই ভাবল না, নিজের মন থেকে সব কিছু সরিয়ে ফেলার চেষ্টা করল, যদিও জানতো সেই স্মৃতির দাগ কখনোই মুছে যাবে না। আজ অনেক দিন পর এলিজাবেথ পছন্দের খাবার খাচ্ছে। রেশমা সকাল সকালই বেশ করে ঘি দিয়ে কাচ্চি রান্না করেছে এলিজাবেথের জন্য। খাবারের ঘ্রাণে এলিজাবেথের মন পুলকিত হয়ে উঠল। বারবার বলার পরও রেশমা এলিজাবেথের সাথে খেতে বসেনি। যতই মায়ের সম্পর্কে এলিজাবেথ তাকে আবদ্ধ করুক না কেন, একজন মনিবার মালকিনের মধ্যে বিশাল লম্বা লাইন থাকে। রেশমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিজাবেথকে পরিবেশন করে খাওয়াচ্ছে। অনেক বছর পর তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেতে পারছে এলিজাবেথ। হঠাৎ করেই গলায় খাবার আটকে গেল। রেশমা চটজলদি পানি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। পিঠে হাতের তালু দিয়ে ঘষে দিচ্ছে আলতো করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। রেশমা পেলব হাতে লোচনের পানি মুছে নিল। নিদারুণ কোমল হয়ে মাতৃস্বরে বলল, আস্তে খাবে তো। দেখলে চোখ দিয়ে কিভাবে পানি ঝরছে এখন। কাপা কাপা চোখের পাতা মেলে মাথা উপরে তুলল এলিজাবেথ। তাকালো সরাসরি রেশমার মুখে। খাদ্যযুক্ত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ালো, আমি কাঁদছি রেশমা মা। কথাটা সোজা গিয়ে বিঁধল রেশমার বক্ষপটে। তার গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। দুই হাতের আজলায় চেপে ধরল দুটি নরম গাল। সবিনয়ে জিজ্ঞেস করল, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? দুই পাশে মাথা নাড়ায় এলিজাবেথ। না, চাচার জন্য। আমার কোনো বাড়ি ছিল না রেশমা মা। এলিজাবেথের পরিবার সম্বন্ধে কিছুই জানে না রেশমা। এলিজাবেথ কখনো মুখ ফুটে কিছুই বলেনি। রেশমা যতটুকু ধারণা করতে পেরেছে, ভালোবাসার অভাবে ছিল খুব। মেয়েটা ভালোবাসার কাঙাল খুবই। রেশমার ধ্যান ভাঙল এলিজাবেথের কথায়। জানো রেশমা মা, আমার চাচারও কাচ্চি খুবই পছন্দ। তবুও চাচা নিজে অল্প খেয়ে বাকিটুকু আমার জন্য রেখে দিত। আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? কান্নার তোড় বাড়ল এলিজাবেথের। নির্নিমেষ তাকিয়ে থেকে দুই পাশে মাথা নাড়ালো। আতকে উঠে কপাল দুই ভাঁজে বিভক্ত হলো রেশমার। নিষ্পলক তাকিয়ে থাকলো ঠোঁট ভেঙে কাঁদতে থাকা এলিজাবেথের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলিজাবেথের পাশে বসল রেশমা। দুই হাতের আঁচলায় চেপে ধরা দুটি গালে ছোট করে চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে নিল এলিজাবেথকে। এই যুগেও এমন মানুষ আছে যে খাবারের জন্য কষ্ট দেয়? ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো এলিজাবেথ। ভেতরে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো নতুন করে ব্যথা দিতে শুরু করেছে। এলিজাবেথের কান্নার শব্দ লুকাসের কান পর্যন্ত গেল। ভ্রুকুচকে সোজা হয়ে বসল, তাকালো এলিজাবেথের দিকে। রেশমা কান্না থামানোর চেষ্টা করলো এলিজাবেথের। কিচেন থেকে নিশে এসে পাশে দাঁড়ালো রেশমার।
চোখে মুখে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা। ভয় কাতুরে চোখে এদিক সেদিক তাকিয়ে দেখছে রিচার্ডের কোনো লোক আছে কিনা। ভয় পাচ্ছে এলিজাবেথ কান্না করার কারণে তাকেও যদি মেরে ফেলা হয় সেদিনের মেয়েগুলোর মতো। শুকনো ঢোক গিলতে থাকে বারবার, কান্না থামাও মা আমার, এভাবে কান্না করে না। গতি হারায় হৃদয় স্পন্দন, বুক থেকে মাথা তোলে এলিজাবেথ। গলা কাঁপছে তবুও বলল, আজ আমি বলতে চাই, বলে আমার ভেতরে জ্বলতে থাকা আগুনের লেলিহানে পানি ঢালতে চাই। চাপা কষ্টগুলো যে শেষ করে দিচ্ছে আমাকে ভেতরে ভেতরে। আমি পারছি না, আর সত্যিই পারছি না। গলায় কুণ্ডলি পাকিয়ে থাকা দলাগুলো শক্ত করে ঢোক গিলে পিষে ভেতরে ঠেলে দিয়ে নিজেকে কঠিন করল এলিজাবেথ। বলতে থাকলো, আমাকে নিয়ে সকলের মনে অনেক কৌতূহল, আমার অন্যরকম চেহারা, চুল, তাই না? অপরদিকে ৮তলা বিল্ডিংয়ের ছাদে সূর্যের তীর্যক রশ্মি কাছভেদ করে এসে পড়েছে এক অনন্য সুদর্শন পুরুষের উপর। কালো ট্রাউজারের নিচে তার শক্তপোক্ত সুঠাম দেহ উন্মুক্ত। সকালে নিজের শরীর চর্চায় ব্যস্ত রিচার্ড পাশে বসে ন্যাসোতার প্রতিটা বুক ডাউন গুনছে নিঃশব্দে। ১২৩, ১২৪। ঠিক তখনই রিচার্ড থেমে গেল। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা লাইভ ফিডে এলিজাবেথের কণ্ঠ শুনল। বাগানবাড়ির ডাইনিং এরিয়ার লাইভ ফুটেজ চলছে ল্যাপটপের স্ক্রিনে। হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এবারে চালান নিয়ে সাম্প্রতিক ঝামেলাগুলো মাথায় ঘুরছিল রিচার্ডের। এবার বেশ চাপে নিতে হচ্ছে। কিছু রাজনীতিবিদ রিচার্ডের সাথে নারী পাচারের ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল, কিন্তু রিচার্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। শেয়ার করে ব্যবসা করা তার নীতি নয়। এই রাজ্যে সে একাই রাজা আর মন্ত্রী, সেই জায়গায় তার নিজের ক্ষমতা ভাগাভাগি করার কোনো ইচ্ছে নেই রিচার্ডের। এটাই ছিল বড় সমস্যা। বড় বড় রাজনীতিবিদরা ক্ষিপ্ত হয়ে উঠল। একজন বিদেশি ইতালি থেকে উড়ে এসে তাদের শহরে এমন অবিচ্ছেদ্য রাজত্ব কায়েম করেছে, তা তাদের সহ্য হচ্ছিল না। ক্ষোভে তারা পুলিশের পুরো একটা দল রিচার্ডের পেছনে লেলিয়ে দেয়, কিন্তু ফলাফল শূন্য। পুলিশি চাপ, রাজনৈতিক ষড়যন্ত্র, কোনো কিছুই রিচার্ডের গায়ে আঁচড়ও কাটতে পারেনি। এত বছর ধরে নিজের গড়ার সাম্রাজ্যকে সুরক্ষিত করতে শত্রুরা যাই করুক, রিচার্ড সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। এবারও তাই। বড়দিনের মতো স্বয়ং মাঠে নেমে পড়েছিল রিচার্ড, আর তখনই দেখিয়ে দিয়েছিল নিজের আসল রূপ। প্রতিটা শত্রুকে ভয়ঙ্করভাবে শেষ করেছে। প্রতিশোধ ছিল নির্দয়, যা কারো কল্পনারও বাইরে। যারা রিচার্ডকে থামানোর চেষ্টা করেছিল তাদের সবাইকে নিজে উপহার দিয়েছে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি, কারণ রিচার্ড কখনোই কোনো প্রমাণ রেখে কাজ করে না। তার প্রতিটা পদক্ষেপ নিখুঁত এবং পরিকল্পিত। এই কারণেই অল্প সময়ের মধ্যে ইতালির মতো বড় শহরে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। প্রেমও বারবার চেষ্টা করেছে রিচার্ডকে ধরার, কিন্তু প্রমাণের অভাবে রিচার্ডকে কাবু করা সম্ভব হয়নি। এতদিন ধরে পুলিশ গুপ্তচর লাগিয়ে রেখেছিল রিচার্ডের পেছনে। তার কারণেই রিচার্ড বাগানবাড়ি যায়নি এতদিন। তবে আড়ালে লুকিয়ে থাকার মানুষ সে নয়, বরং প্রকাশ্যেই শত্রুদেরকে একে একে শেষ করেছে অত্যন্ত কৌশলে। রিচার্ডের হিংস্রতা, নৃশংসতা আর পৈশাচিক মনোভাবের শিকার হয়েছে সবাই। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্ক কাজ করে এক শিকারীর মতো। রিচার্ড নতুন করে বুক ডাউন দিতে শুরু করলো। ঘামে ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপ্টে গেছে, আর চুলের ফাঁক গলে সরু সরু ঘামের ধারা গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। পুরো শরীর ঘামে চ্যাটচ্যাট করছে। শরীর থেকে নির্গত ঘামের শীতলতা সত্ত্বেও তাতে যেন এক ধরনের অদৃশ্য উষ্ণ বাষ্প উঠছে। গলার পাশে চিকন নীলচে রগগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। ২০০ বুক ডাউন শেষ করার পর রিচার্ড নিজের শরীরের পুরো ভার দুই হাতের তালুতে চাপিয়ে শূন্যে ভাসিয়ে রাখল। শরীরের সমস্ত ওজন হাতের উপর পড়ার কারণে তার গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে। ঘামের রাস্তা উল্টো পথে ছুটছে। অপর পাশের বিল্ডিং থেকে কেউ দেখলে মনে করবে খালি গায়ে কাউকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে।
এলিজাবেথের প্রথম বাক্য অহর্নিশে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লুকাস পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের উপর। আমি রাশিয়ান, জন্ম বেড়ে ওঠা সবই রাশিয়ার মাটিতে, অথচ এখন ভাগ্যের খেয়ালে আমি এখানে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমি রাশিয়ান হলে ওরা আমার চাচা চাচি হয় কিভাবে? হ্যাঁ, ওরা আমার আপন চাচা চাচি, কারণ আমার মম একজন রাশিয়ান হলেও আমার ড্যাড ছিলেন একজন খাঁটি বাঙালি। ড্যাড ছিল সাংবাদিক, সাহসী, নির্ভীক আর বেপরোয়া স্বভাবের। অল্পদিনেই তিনি নিজের ক্যারিয়ারকে শক্তপোক্ত করে গড়ে তুলেছিল। আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কাজ করার জন্য ড্যাড প্রায়শই বিভিন্ন দেশে যেত। এরকমই একসময় একটা ডকুমেন্টারি বানানোর জন্য ড্যাডের রাশিয়ায় যেতে হলো। সেখানেই পরিচয় হয় মমের সঙ্গে। মম ছিল একজন পেশাদার সঙ্গীত শিল্পী। ড্যাডের নজর আটকে গিয়েছিল তার মায়াবী কণ্ঠে। মম যখন কোনো বার বা স্টেজ শোতে গান করত, ড্যাডও নিয়মিত সেখানে চলে যেত শুধু মমের গান শুনতে। প্রথমে তাদের বন্ধুত্ব, তারপর সেটা রূপ নেয় গভীর ভালোবাসায়। এক ভিনদেশীর প্রেমে মম এতটাই ডুবে গিয়েছিল যে নিজের ধর্ম পরিবর্তন করতেও দ্বিধা করেননি। কিছুদিনের সম্পর্কই তাদের জন্য যথেষ্ট ছিল। তারা বিয়ে করে নিজেদের ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য। সেই বিয়ের ফলস্বরূপ আমি। দুই সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা একটা জীবন। রাশিয়ার শীতল মাটি আর বাংলাদেশের উষ্ণ রক্তের মেলবন্ধন। বিয়ের পরপরই মম প্রেগনেন্ট হয়ে যায়। আমি যখন মমের পেটে, তখনই মম তার পরিবারকে বিয়ের কথা জানায়। এতদিন কেউই কিছু জানত না, কিন্তু সেই খবর ঝড় বয়ে এনেছিল। মমের পরিবার এই বিয়ে কোনোভাবেই মেনে নেয়নি। তাদের দৃষ্টিতে ড্যাডের সামাজিক অবস্থান ছিল খুবই নিচু, যা তাদের জন্য অপমানের কারণ। ওরা মমের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে ডিভোর্স দেওয়ার জন্য, আমাকে পৃথিবীতে আসার আগেই গর্ভপাত করানোর জন্য। কিন্তু মম ছিল দৃঢ়। ভালোবাসার কাছে কোনো বাধা বা শর্ত ছিল না তার, তাই পরিবার মমকে ত্যায্য করে। এত কিছু সত্ত্বেও মম ড্যাডের হাত ছাড়েননি। নিজের ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে মম সমস্ত সম্পর্ক, পরিচিতি আর জীবনের এক বিশাল অধ্যায় পেছনে ফেলে চলে আসে। পেশাগত জীবনে মম তখন খুবই সফল ছিল। সুর আর গানে মমের ক্যারিয়ার উজ্জ্বল ছিল। সেই সাফল্যের উপর ভর করেই মম আর ড্যাড মিলে রাশিয়ার ছোট্ট একটা বাড়ি কিনে নতুন জীবনের সূচনা করেন। দুজনের ভালোবাসায় ভরা সংসার পূর্ণতা পায় আমার আগমনে। তাদের পৃথিবী তখন দুজন থেকে হয়ে যায় তিনজনের। ভালোবাসার এই নতুন অধ্যায় সব কষ্টের ক্ষত মুছে দিয়েছিল। আমি তাদের কোল জুড়ে পৃথিবীতে এলাম। ওদের জীবনে এক নতুন আলো জ্বলে উঠল। ড্যাডের দিকে দাদু দাদি বিয়েটা শুরু থেকেই মেনে নিয়েছিল। আমার জন্মের পর থেকে দাদু আমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। বারবার ড্যাডকে চাপ দিত আমাকে দেশে নিয়ে আসার জন্য, কিন্তু তখন আমি খুবই ছোট ছিলাম, তাই ড্যাড রাজি হননি। ড্যাড একা দেশে যেত সবাইকে দেখতে, কিন্তু আমি ছিলাম সবার চোখের মণি। আমাকে ছাড়া যেন ড্যাডের মন কোথাও লাগতো না। কাজে গিয়েও সে বারবার ভিডিও কল দিত শুধু আমাকে দেখার জন্য। বলতো আমার ঘরে চাঁদ জন্ম নিয়েছে। মম আমার জন্য গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। তার সমস্ত মনোযোগ তখন কেবল আমাকে ঘিরে। ড্যাড মমের চোখে আমি ছিলাম তাদের ছোট্ট পৃথিবীর কেন্দ্রবিন্দু। যখন আমি 2 বছরে পা দিলাম, ড্যাড সিদ্ধান্ত নেয় আমাদের সবাইকে নিয়ে দেশে যাবে। ড্যাডের কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, তাই ড্যাড ভয় পেত যে মম একা আমাকে সামলাতে পারবে না। অনেক বোঝানোর পর মমও রাজি হয়ে যায়। ভালোবাসারই অমোঘ টানে মম আবারও নিজের দেশ রাশিয়া ছেড়ে ড্যাডের সঙ্গে বাংলাদেশে চলে আসে। দুই সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা আমাদের এই ছোট্ট পরিবার তখন এক নতুন অধ্যায় শুরু করল। দেশে ফিরে কিছুদিন খুব ভালোই কাটছিল। আমি হয়ে উঠি সকলের চোখের মণি। বিশেষ করে আমার লাল চুল আর ফর্সা গঠন সবাইকে মুগ্ধ করে রেখেছিল। আশেপাশের মানুষেরা দূর দূরান্ত থেকে আমাকে দেখতে আসতো। মম ড্যাড আমাকে সবসময় আগলে রাখলেও আমাকে খারাপ নজরের হাত থেকে রক্ষা করতে পারেনি। একদিন আমার চাচাতো ভাই শিহাবের মামা বেড়াতে আসে আমাদের দাদু বাড়িতে।
তখন আমি ছিলাম 2 বছরের একটা শিশু। সেই সময় তার নোংরা কুৎসিত নজরে আমি পড়ে গেলাম। একদিন যখন মম আমার জন্য দুধ গরম করতে কিচেনে গিয়েছিল, ফিরে এসে দেখে শিহাবের মামা আমাকে অশালীনভাবে ছুঁচ্ছে। সেদিন বাচ্চা আমি কিছু না বুঝেও অঝরে কান্না করেছিলাম। মম নিজের চোখে মেয়ের সে অপ্রীতিকর দৃশ্য দেখে নিজের রাগ, ঘৃণা আর বিষণ্ণতা চেপে রাখতে পারেনি। নিজেকে সংযত রাখতে না পেরে শিহাবের মামার উপর হামলে পড়েছিল মম। মম এতটাই গা হিংস্র হয়ে গিয়েছিল যে মারতে মারতে শিহাবের মামাকে রক্তাক্ত করে ফেলে। বটি দিয়ে কুপিয়েছিল ওই নোংরা লোকটাকে। তখন মমের চোখে ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের জ্বলন্ত আগুন, আর আমি শুধু এক শিশুর মতো কাঁদছিলাম। জানতাম না কেন সেই দিনটা এত ভীতিকর হয়ে উঠেছিল। ড্যাড সবটা শোনার পর সেই নোংরা মানুষটাকে পুলিশে ধরিয়ে দেয়, কিন্তু তাতেও মমের মনের ভয় বা ভীতি দূর হয়নি। সেই ঘটনার পরদিনই মম আমাকে নিয়ে রাশিয়ায় ব্যাক করে। কেউই মমকে আটকে রাখতে পারেনি। মমের সেই সিদ্ধান্তের পর থেকেই চাচির মনে আমার প্রতি একটা চাপা ক্ষোভ জন্ম নেয়। দিন গড়ায়, মাস পেরোয়, বছর যায়। ড্যাড নানান চেষ্টা করে মমকে দেশে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছুতেই মম রাজি হননি। একসময় ড্যাড নিজেও বুঝে যায় আমার জন্য বাংলাদেশ সেফ নয়। আমার রুপি আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে একদিন। মমের নাম ছিল এলিসা। মম ছিল অপূর্ব সুন্দরী, গ্রিক দেবীদের মতো। মমের এই সৌন্দর্যই আমার মধ্যে প্রতিফলিত হয়েছে। আমার লাল চুল আর উজ্জ্বল গঠন মমের কাছ থেকেই পাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে আমার সৌন্দর্য বাড়তে থাকে, আর সেই সঙ্গে ড্যাডের দুশ্চিন্তাও। ড্যাড শুধু ভাবত কিভাবে আমাকে এই পৃথিবীর নোংরা দৃষ্টি থেকে আড়াল করবে। আমাকে আর মমকে একা রেখে দেশে আসার সাহসও ড্যাড পেত না। সারাক্ষণ মনের কোণে ভয় লুকিয়ে থাকত, আমার রুপি যেন আমার জীবনের কালনা হয়ে দাঁড়ায়। অবশেষে বাধ্য হয়ে ড্যাড সাংবাদিকতার চাকরি ছেড়ে দেয়। মমের সাহায্যে রাশিয়ায় নতুন একটা চাকরি নেয়। তারপর থেকে আমাদের জীবন এক নতুন পথে এগিয়ে যায়। একে অপরের ভালোবাসায় পূর্ণ, নিরাপদ একটা পরিবার ছিল আমাদের। সে জীবন ছিল আমার জন্য এক স্বপ্নের মতো, যেখানে বাবা মায়ের স্নেহ আর যত্ন আমাকে ঘিরে রেখেছিল। আমার 12 বছরের জীবন তখনও মম ড্যাডের আশ্রয়ে সুরক্ষিত ছিল। তাদের ভালোবাসা এত গভীর ছিল যে আমাকে পাওয়ার পর আর দ্বিতীয় সন্তানের কথা ভাবেনি। আমার চারপাশ ছিল এক সুখের পৃথিবী, যেখানে মম ড্যাড আমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারত না। কিন্তু হঠাৎ একদিন আমাদের জীবনে নেমে আসে এক কালো রাত। ড্যাড তখন রাশিয়ায় থাকলেও বাংলাদেশের একটা কেস নিয়ে গভীর স্টাডি করছিল। কিছুদিন ধরে ড্যাডের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু সেই ব্যাপারে মম কিছুই জানত না। ড্যাড ছিল স্বভাবতই দায়িত্বশীল, তাই কোনো ঝামেলাই মমের কাঁধে ফেলত না। এক রাতে ড্যাড বাংলাদেশের প্রাক্তন সহকর্মীদের সঙ্গে ভিডিও কলে মিটিং করছিল। কয়েকদিন আগেই ড্যাড আমেরিকায় গিয়েছিল সেই কেসের সূত্র ধরে। মিটিংয়ে সেই বিষয়ের কথাবার্তাই হচ্ছিল। ড্যাড খুব মনোযোগ দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই ফোনে একটা ইমেল আসে। সেই রাতই হয়ে দাঁড়ায় আমাদের সুখী পরিবারের এক ভয়াবহ ট্র্যাজেডির সূচনা। কোরিয়ার আইন অনুযায়ী কোনো অপরাধের 15 বছরের মধ্যে যদি আসামি শনাক্ত না হয়, তবে সেই কেসটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ঠিক এমনই এক কেসে 15 বছর আগে একজন খুনি একটা ছোট মেয়েকে নৃশংসভাবে রেপ করে হত্যা করে পালিয়ে যায়। 15 বছর পেরিয়ে যাওয়ার পর কেসটি আইনি নিয়মে নিষ্ক্রিয় হয়ে যায়। তখনই খুনি নির্লজ্জভাবে প্রকাশ্যে ফিরে আসে, কিন্তু পুলিশ কিংবা প্রশাসন কেউই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছিল না। এই অন্যায়ের বিরুদ্ধে এক অজানা ব্যক্তি সেই রাতে পরিচয় গোপন রেখে আমার ড্যাডের কাছে সাহায্য চায়। খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েটির পরিবার ন্যায়ের জন্য চিৎকার করছে। কোরিয়ান প্রশাসন নিষ্ক্রিয়, কিন্তু আপনি একজন আন্তর্জাতিক সাংবাদিক। আপনি যদি কেসটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরেন, তাহলে হয়তো মেয়েটির পরিবার সুবিচার পাবে। সাথে মেয়েটির খুনের বর্ণনা পাঠিয়েছিল। সেই রাতে মেয়েটির খুনের ভয়াবহ বর্ণনা শুনে ড্যাড স্তব্ধ হয়ে ঘুমন্ত আমার দিকে তাকিয়েছিল। ঘুমন্ত আমাকে বুকের সাথে চেপে ধরেছিল।
অনুভব করছিল যদি মেয়েটির পরিবারের জায়গায় তার নিজের পরিবার থাকতো। সেই যন্ত্রণা তীরের ফলার মতো বিদ্ধ করেছিল ড্যাডকে। সেই রাতেই ড্যাড সিদ্ধান্ত নেয় যে করেই হোক করিয়া যাবে। মেয়েটির পরিবারকে সুবিচার পাইয়ে দেবে। সত্য আর ন্যায়বোধের প্রশ্নে ড্যাড সবসময় আপোষহীন ছিলেন। মম সর্বদা ড্যাডের কাজকে সমর্থন করত। সেই রাতেও মম ড্যাডের সাহসিকতাকে সম্মান জানায় এবং এই বেপরোয়া সিদ্ধান্তে বাধা দেয়নি। কিন্তু সেদিনই হয়তো ড্যাডের মনে হয়েছিল এটাই তার শেষ রাত। সারা রাত আমাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রেখেছিল। তার হাতের উষ্ণতায় ছিল শূন্যতার ভয় আর অন্তরের সমস্ত ভালোবাসা। হয়তো বুঝতে পেরেছিলেন আর কোনোদিন ফিরবে না। পরদিন রাতের ফ্লাইটে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ড্যাড আমাকে ঘুমন্ত রেখে। কারণ আমি জেগে থাকলে ড্যাডের পক্ষে আমাকে ছেড়ে যাওয়া কখনোই সম্ভব হতো না। আমার চোখের জল নাকি সোজা গিয়ে বিঁধত ড্যাডের বুকে। ঘুম থেকে উঠে ড্যাডকে না পেয়ে ছুটে গিয়ে মমের আঁচল ধরে খুব কান্না করেছিলাম। মমও আমার আড়ালে কান্নায় ভেঙে পড়ত, তবু আমার সামনে শক্ত থাকার ভান করত। বলতো তোমার ড্যাড খুব শিগগিরই ফিরে আসবে তোমার কাছে। সেই কথা শুনে আমার ছোট্ট মন শান্ত হতো। কিন্তু কিছুদিন পর থেকেই সব বদলে যায়। ড্যাডের নাম্বার সুইচ অফ দেখাতে শুরু করে। প্রথমে মম কিছুটা চিন্তিত হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিল। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। যে ড্যাড আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারত না, সে কেন যোগাযোগ বন্ধ করে দিল। মম নানা উপায়ে ড্যাডের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ধীরে ধীরে মমও নিজেকে ধরে রাখতে পারল না। গভীর রাতে আমাকে বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। আমি মমের বুকে মাথা রেখে বোঝার চেষ্টা করতাম কি হচ্ছে আমাদের জীবনে। কত রাত আমরা নির্ঘুম কাটিয়েছি, একলা ঘরে শুধু চোখ ভরা জল আর অব্যক্ত অপেক্ষা নিয়ে। প্রতিটা মুহূর্তে মনে হতো ড্যাড হয়তো দরজা খুলে হঠাৎই ঘরে ঢুকবে, হাঁটু গেড়ে বসে দুই হাত সরিয়ে বলবে, পাপার প্রিন্সেস কোথায়। আমরা দুজনেই সে আশায় প্রতিনিয়ত নিজেদের সান্ত্বনা দিতাম। কিন্তু বাস্তবতা ছিল নীরব, শূন্য এবং আরও নির্মম। হ্যাঁ, ড্যাড ফিরেছিল, তবে লাশ হয়ে। এলিজাবেথের কণ্ঠ ভেঙে আসে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। রেশমামা, জানো, ওরা ড্যাডের বুক চিরে কলিজা তুলে নিয়েছিল। ড্যাডকে এত নৃশংসভাবে খুন করেছিল যে তার লাশটাও আর মানুষ বলে চেনা যায়নি। একটু থেমে এলিজাবেথ গলার শুকনোভাবে আরও বলে, ড্যাডির সেই ক্ষতবিক্ষত লাশটাও আমাকে দেখতে দেয়নি কেউ। পুলিশদের নিষেধ ছিল। আমি শুধু দূর থেকে দেখেছি কফিন, আর তার ভেতরে আমার ড্যাড। এ কথাটা বলে এলিজাবেথ ফুপিয়ে কেঁদে ওঠে। ড্যাডের লাশ দেখে মম আমার সামনেই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল মাটিতে। আমি দৌড়ে গিয়েছিলাম মমকে ধরতে, কিন্তু পুলিশরা আমাকে কাছে যেতে দিল না। আমার ড্যাড আমার সব কিছু। তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, তাও দেখালো না। সেদিন আমার কান্না কেউ শুনতে চায়নি, কারো বুকেও একটুকু জায়গা হয়নি আমার জন্য। শুধু লাশ, অন্ধকার আর অনন্ত নীরবতা। এইটুকু বলেই বুকে হাত চেপে হাঁপাতে থাকে এলিজাবেথ। নিশি একটু পর পর নাক টানছে। শক্ত হৃদয়ের অধিকারী লুকাসও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ক্রন্দনরত এলিজাবেথের দিকে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে আছে এলিজাবেথের পানে, তার চোখেরও পাতা ভেজা। এলিজাবেথ আবারও বলতে শুরু করল, ড্যাডের মৃত্যু মম কখনোই মেনে নিতে পারেনি। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল। মমের পরিবার তখনও একবারের জন্য মমকে দেখতে আসেনি, কোনো সমবেদনা জানায়নি। পুলিশও খুনিদের ধরতে ব্যর্থ হয়। সব কিছু যেন স্থবির হয়ে গিয়েছিল। একদিন ড্যাডের কাছে যাব বলে বায়না ধরলাম। বাচ্চা সুলভ কান্নাকাটি, চিৎকার। সেদিন মম আর সহ্য করতে পারেনি। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আমার গায়ে হাত তোলে। প্রথমবার। আমার মুখ চেপে ধরে চিৎকার করতে থাকে পাগলের মতো। মমের সেই আচরণে আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। কান্নার তোর দ্বিগুণ হয়ে গিয়েছিল। মমের ধৈর্য পুরোপুরি ভেঙে যায়। নিজের জ্ঞানশূন্য অবস্থায় বালিশ চাপা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করে।
আমি শ্বাস নিতে না পেরে হাত পা ছুঁড়েছিলাম। পৃথিবীটা কেমন ঝাপসা হয়ে আসছিল। যখন আমার কোনো সাড়া শব্দ না পায় তখন মমের হুঁশ ফেরে। মুখ থেকে বালিশ সরিয়ে আমার নীল হয়ে যাওয়া মুখ দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে মম। পাগলের মতো প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। স্থানীয় কয়েকজনের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের জোরে সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু অপরাধবোধ মমের ভেতর থেকে যায়নি। আমাকে হসপিটালে রেখে মম বাড়ি ফিরে আসে। আমাকে রেস্কিউ করা আঙ্কেল রাতে আমাকে নিয়ে বাসায় ফিরলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মম। মম সুইসাইড করে সেদিন। এতদিন যাকে শেষ সম্বল মনে করে বেঁচেছিল আজকে তারই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তা মেনে নিতে পারেনি মম। কিন্তু এখানেই থেমে থাকে না। দিন দিন মমের পাগলামি বাড়তে থাকে। হুটহাট অকারণেই কাঁদতো, হাসতো, সারা রাত বাড়ে পড়ে থাকতো, নেশা করে বাড়ি ফিরত রোজ রোজ। আমি মমকে দেখে ভয় পেয়ে কান্না করলে খুব মারতো আমাকে। আবার হুঁশে ফিরলে আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিত। বুকের সাথে চেপে ধরে কান্না করত, চিৎকার করত, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। একা থাকতে না পারা আমাকে দিনের পর দিন পুরো বাসায় একা থাকতে হতো। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। চঞ্চল আমি হুট করেই শান্ত হয়ে গেলাম। একদিন হুট করেই মম সিদ্ধান্ত নেয় কোরিয়া যাবে। যেভাবেই হোক নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও ড্যাডের খুনিকে মম খুঁজে বের করবে। কিন্তু আমার জীবন ঝুঁকিতে ফেলতে চাইনি। 10 বছর পর মম দেশে ফেরে। ততদিনে আমার দাদা দাদু মারা গেছে। মম চাচার কাছে আমাকে রেখে গিয়েছিল ভরসা করে। সেদিনও বুঝতে পারিনি আর কোনোদিনও মমকে দেখতে পাবো না। ছোট মাথায় ভাবতে পারিনি মমও ড্যাডের মতো সারা জীবনের জন্য হারিয়ে যাবে। জানতাম না সেদিন বিদায়ের মুহূর্তটাই ছিল আমার জন্য শেষ দেখা। চলে যাওয়ার সময় মম গাড়িতে উঠেও থেমে যায়। দৌড়ে ছুটে আসে আমার দিকে। চাচা তখন আমাকে শক্ত করে ধরে রেখেছিল, কারণ আমি মমের কাছে যাওয়ার জন্য চিৎকার করে কাঁদছিলাম। মম এসে একটানে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। শেষ আলিঙ্গনে ভেঙে পড়েছিলাম আমরা দুজনেই। পথের মানুষও সেদিন দেখেছিল মমের কান্না। কি অসহায়ভাবে মম আমাকে বুকের সাথে চেপে ধরে কেঁদেছিল, সারা মুখ চুমুতে ভরিয়ে দিয়েছিল, যেন মুহূর্তগুলো জমিয়ে রাখতে চেয়েছিল চিরতরে। যাওয়ার আগে গভীর ভালোবাসায় আমার কপাল ছুঁয়ে বলেছিল, মম উইল কাম ব্যাক সুন বেটা। কিন্তু ড্যাডের মতো মমও কথা রাখিনি। কেউই আর ফিরে আসেনি। একসময় আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের করুণ বাস্তবতা মেনে নিলাম। মম আর ড্যাডের স্মৃতি আঁকড়ে ধরে বড় হয়ে উঠলাম, যেন ওরা একটু দূরে নেই, অথচ সত্যিটা বড্ড নিষ্ঠুর। 12 বছর বয়সে আবারও সেই কুৎসিত নজরের শিকার হই। চাচাতো ভাই শিহাব সুযোগ পেলেই আমার গায়ে হাত দিত, সংবেদনশীল জায়গাগুলোতে ছুঁয়ে দিত। শুধু চাচার জন্যই বারবার বেঁচে যেতাম। অনাথায় হয়তো আর পেরে উঠতাম না। চাচি মমের কথা রেখেছিল, তবে অন্যভাবে। আমায় দেখে রাখতো খুব ভালো করে। বারবার এসে দেখে যেত কাজ ঠিকমতো করছি কিনা। রাতে ঘুম ভেঙেও এসে দেখে যেত রান্নাঘরের মেঝেতেই শুয়েছি কিনা। মমের দেওয়া কথাগুলোকে যেন শাস্তি হিসেবে প্রয়োগ করছিল। আমার রূপের প্রশংসা সবার মুখে শুনে চাচির ভেতরে এক অন্যরকম হিংস্র আগুন জ্বলত। সেটা মেনে নিতে পারত না চাচি, তাই প্রতিদিন আমার উপর ঝাঁপিয়ে পড়ত। পড়াশোনা বন্ধ করে দিল, বাইরে যাওয়া বন্ধ করে দিল। একসময় আমাকে ঘরবন্দি করে রাখল। স্কুলে গিয়েও কিছুদিনের মধ্যে এলাকাবাসীর নজরে পড়ে গিয়েছিলাম। সেটাও চাচির ক্রোধের আগুনে নতুন ইন্ধন জুগিয়েছিল। চাচাও তেমন কিছুই বলতো না, কারণ তিনিও জানতেন এই এলাকায় এমন সৌন্দর্য যে পাপের মতো চোখে লাগবে সবার। বাজে বকাটে ছেলেরা বিরক্ত করতেই থাকতো। চাচাও ড্যাডের মতোই আমার রূপের ভয় পেত। ভয় পেত যে আমি যেন আরেকবার বিপদে না পড়ি, যেন কেউ আমাকে খারাপ চোখে না দেখে। চাচা আমাকে বই খাতা কিনে এনে দিত পড়ার জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাচির কাজের তালিকাও এত বেশি ছিল যে আমি কখনোই সেগুলো শেষ করে পড়ার সুযোগই পেতাম না। রাশিয়ান স্কুল আর বাংলাদেশের স্কুলের পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য ছিল। আমি অনেক এগিয়ে ছিলাম।
আমার 1 বছরের ছোট চাচাতো বোন ইব্রাতকে আমি পড়াতাম। চাচি সেটা দেখতো, তাই মাঝে মাঝে আমাকে পড়ার সুযোগ দিত। তবে সেটা শর্ত সাপেক্ষে ছিল। যদি সব কাজ শেষ করতে পারি তবেই পড়ার সময় পেতাম। পড়ার প্রতি আগ্রহ ছিল আমার ছোটবেলা থেকেই, কিন্তু কাজের জন্য কখনোই পড়ার তেমন সময় পেতাম না। সব কাজ শেষ করে রাতে রান্নাঘরের এক কোণায় মোমবাতি জ্বালিয়ে পড়তাম। চাচা তা দেখে চুপ করে চোখের পানি ফেলতো, কিন্তু কিছুই বলতে পারতো না চাচির জন্য। কারণ চাচি কিছু বললেই মরে যাওয়ার ভয় দেখাতো। চাচা সব সময় আড়ালে কাঁদতো, কিন্তু মুখে কিছুই বলতো না। চাচির অসংখ্য কটু কথা, বোনের অপমানজনক কথাবার্তা, ভাইয়ের অশুচি দৃষ্টি, সব কিছু সহ্য করেও আমি বেঁচে ছিলাম একমাত্র আশায় মম একদিন ফিরে আসবে। মম তো আমাকে কথা দিয়েছিল, তাই আমি নিজেকে শক্ত করে ধারণ করেছিলাম। কারণ মমের ফিরে আসার প্রতিশ্রুতি ছিল আমার জীবনের একমাত্র আলো। কিন্তু দিন গড়িয়ে রাত হলো, মাসের পর মাস, বছর চলে গেল, তবুও মম ফিরে আসেনি। বারবার হতাশ হয়েও আমার মনের কোণে সুপ্ত আশার আলো জ্বলছিল। মম আসবে, কারণ সে কথা দিয়েছিল। এভাবেই এসব সংগ্রামে আমার মনটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। নিজের হাতে খেতে না পারা আমি কাটা হাত দিয়েও রান্না করেছি। এক কাপড়ে দিন পার করেছি। মেঝেতে শুয়ে শুয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি। এই সমস্ত কষ্টের মধ্যে একদিন আমি অনুভব করলাম আমার বুকের ভেতরে সমুদ্র সমান আফসোস জমে উঠেছে। এই আফসোস যখন প্রশ্রয় পেল, তা আমাকে ধীরে ধীরে তলিয়ে নিয়ে গেল, নিঃশেষ করে দিল। তাই আমি কান্না করা বন্ধ করে দিলাম। বাইরের আলো দেখার আর কোনো আশা আমার মধ্যে ছিল না। রাজকন্যা থেকে আমি একসময় নিজেকে চাকরানির মতো এক জায়গায় মানিয়ে নিয়েছিলাম। সেদিন থেকে আমি না পাওয়া আফসোসকে উড়িয়ে দিলাম। ভেবে নিলাম সুখ হয়তো আমার জন্য না, আমি বিধ্বংসী এক অস্তিত্ব। যেগুলো আমি পাইনি সেগুলো যদি পেতাম তাহলে আরও বেশি কষ্ট পেতে হতো। সেদিনের পর থেকে আমি আত্মহত্যার চিন্তাগুলো মাথা থেকে মুছে নিলাম। হয়তো একদিন কেউ আসবে আমার জীবনে সুখের আলো নিয়ে। ড্যাডের মতো রাজকুমার, আর মমের মতো আমি হতে পারবো ত্যাগী। মম আমাকে দুহাত ভরে দোয়া দেবে। আমরা সব কিছু ভুলে শুধুমাত্র একে অপরকে চাইব। এটাই হয়তো এক মিথ্যা সান্ত্বনা। কিন্তু যে মিথ্যা আমাকে ভালো থাকতে দেয়, সেই মিথ্যাকে আমি চোখ বুজে ভালোবাসি, কারণ তা আমার নিয়তির মতো। এলিজাবেথের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে শেষের কথাগুলো বলার সময়। রেশমার ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছিল। ঠিক তখনই পায়ের শব্দ শোনা যায়। একজন দ্রুত পায়ে এগিয়ে আসছে। সবাই ভয় কাতুরে চোখে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় রিচার্ডকে। পেছনে ন্যাসোর হাতে ল্যাপটপ, ঠান্ডা ও স্থিরভাবে এগিয়ে আসছে রিচার্ড। এলিজাবেথের শরীরে শিউরে ওঠে রিচার্ডকে দেখে। রিচার্ডের মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি একদমই স্বাভাবিক, শান্ত। লুকাস ভয়ে গভীর শ্বাস ফেলে। গর্জনের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু রিচার্ডের আচরণ তার সব চিন্তা ভুল প্রমাণ করে দেয়। রিচার্ড কিছু না বলে এগিয়ে সিঁড়ির দিকে যেতে থাকে। হঠাৎই থেমে যায় রিচার্ড। পেছন ফিরে না তাকিয়ে শুধু এক শব্দে এলিজাবেথকে ডাকল, রেড। এলিজাবেথের উত্তরের অপেক্ষা করল না রিচার্ড। রুষ্ট গলায় বলল, ইফ লাইফ ফাক্স ইউ হার্ড, জাস্ট মোন। সাথে সাথে রিচার্ড সিঁড়ি বেয়ে উপরে চলে গেল যেন কিছুই হয়নি। ন্যাসো থতমত খেয়ে গিয়ে কোনো দিকে না তাকিয়ে সরাসরি গেস্ট হাউসে চলে গেল। এলিজাবেথের চোখের পানি অচেনা এক গতিতে শুকিয়ে গিয়েছিল। কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথ বাকি খাবারগুলো শেষ করল। এলিজাবেথ হাত ধুয়ে টেবিলে বসতে যাবে, তার আগেই রিচার্ড ঝড়ের মতো এসে ওকে কোলে তুলে নিল। আচরণে এলিজাবেথের চোখ ছানা বড়া হয়ে এক মুহূর্তে দম আটকে আসে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে রুমে নিয়ে চলে গেল। ঠান্ডা ঢোক গিলতে থাকে এলিজাবেথ। একেবারে রুমে নিয়েই থামল রিচার্ড। রিচার্ডের পরনে এখনও সেই কালো শার্ট, উপর থেকে শুধু কোটটা খুলে ফেলেছে। হঠাৎ গলায় ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। এতক্ষণ চোখ মুখ খিচে রেখেছিল ভয়ে।
রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। একদম খুব নিকটে এসে কাঁধের উপর ঝুঁকে গলায় কিছু পরিয়ে দিচ্ছে রিচার্ড। অজান্তেই এলিজাবেথের হাত চলে যায় গলায়। রসগোল্লার মতো গোল গোল চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। রিচার্ড এলিজাবেথের কানের লতির কাছে মুখ নিয়ে হাসকি স্বরে অস্পষ্টভাবে আওড়ায়, বি এ গুড গার্ল অ্যান্ড ইউ উইল শিওরলি গেট এভরিথিং ইউ ডিজায়ার। বলেই তৎক্ষণাৎ ওয়াশরুমে চলে যায় রিচার্ড। এলিজাবেথের চোখ থেকে এখনও বিস্ময়তা কাটছে না। কুটিল হাতে এখনও ধরে রেখেছে গলার মধ্যে লেপ্টে থাকা সরু চিকন চেন, যেটার মধ্যে ঝুলানো রিচার্ডের সেই রিংটা, যা রিচার্ড দিয়েছে তাকে মাত্রই। দিয়েছে অন্ধকারের অভিশপ্ত মহারাজ, বিষাদ রাজ্যের রাজা। খুব সুন্দরভাবে মানিয়েছে এলিজাবেথের গলায় চেনটা। দুধে আলতা চামড়ার চেনটি তেমন না ফুটলেও রিংটি মুক্তা ঝিনুকের মতো ফুটে রয়েছে। আমি ভালোবাসি বা ঘৃণা করি, মাঝামাঝি কিছুই নয়। উদারতাকে মানি, কৃপণতাকে ঘৃণা করি। ধ্যান ভাঙে এলিজাবেথের। পেছন ফিরে দেখল রিচার্ড ওয়াশরুমের দরজায় কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, উন্মুক্ত শরীর। এই প্রথম রিচার্ডের সমুদ্রনীল চোখে চোখ রেখে কথা বলল এলিজাবেথ। কথার পারদে বলল, এটা তোফা না। বাক্য পরিপূর্ণ করতে পারল না এলিজাবেথ, তার আগেই থামিয়ে দেয় রিচার্ড। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, ধরে নাও তোফা রাতের জন্য, ভালোবাসা আমার জন্য অচেনা শব্দ। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল মাত্রই, ক্ষুদ্র অনুভূতির জোয়ারে ভাসতে ভাসতে অমৃতকরণ। আবারও নিজের জায়গা ও ভোগের পাত্রী ভেবে চোখ ভিজে এলো। রিচার্ড নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে দেখতে লাগলো এলিজাবেথের কান্না। তবুও পৈশাচিক বিধ্বস্ত মস্তিষ্কে কোনো সাড়া ফেলল না। ইউ লুক লাইক এ স্কুল গার্ল রেড। অদ্ভুত প্রশ্নবাণ তেড়ে আসে রিচার্ডের কাছ থেকে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল এলিজাবেথের। চোখ খুলে ফিরে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের দুই চোখে সন্দেহ সংকুচিত হলো। এক কাত ওয়াশরুমের দরজায় ভর দিয়ে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। রিচার্ডের পেটানো শরীরে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলল এলিজাবেথ। অতপর তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নেয়। শক্ত গলায় বলল, আই অ্যাম নট। রিচার্ডের গুরুগম্ভীর গলা। ডাজ দিস মিন ইউ আর অ্যান অ্যাডাল্ট? আই অ্যাম 20 বাই দ্য ওয়ে, নট 19। আর ইউ? এক পা করে এগোতে থাকে রিচার্ড। কণ্ঠস্বর ধীরে ধীরে গ্রাস হতে থাকে পুরুষালী কামনায়। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মাই বার্থডে ওয়াজ ফিউ ডেজ অ্যাগো। আই উইল বি 31। ও। রিচার্ড এসে এলিজাবেথের শরীর ঘেঁষে দাঁড়ায়। রিচার্ডের সংস্পর্শে স্তম্ভিত হয়ে যায় এলিজাবেথ। বুক শুকিয়ে এলো। রিচার্ড এক হাতে এলিজাবেথের পেট পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এলিজাবেথের মাথা ঠেকল রিচার্ডের চওড়া বুকে। রিচার্ড অনড়ভাবে ঝুঁকে থাকল এলিজাবেথের কাঁধে, দৃষ্টি লাস্যময়ী নারীর আবেদনময়ী অনুরূপ সংকীর্ণ অংশে। আজ কিছু সময় দিল এলিজাবেথকে কাঁপাকাঁপির জন্য। সো ইউ আর পারফেক্ট নাও, নো মোর সিকনেস রাইট, আই অ্যাম স্টার্ভিং রেড। পেঁচানো হাত ঘুরিয়ে এক ধাক্কায় এলিজাবেথকে বেডে ফেলে দিল রিচার্ড। থুবড়ে পড়া মুখ তুলে তাকাতে তাকাতে রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। হামলে পড়ার সময় হঠাৎ এলিজাবেথের চোখ যায় রিচার্ডের কানের পাশটায়। চোখ বড় বড় হয়ে নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ন্যাসো ড্রাইভ করছে। পাশের সিটে লুকাস বারবার ফ্রন্ট মিরর দিয়ে রিচার্ডকে দেখছে। তারা জানে না কোথায় যাচ্ছে তারা। রিচার্ড ট্যাবে কি যেন ঘাটাঘাটি করছে সেই কখন থেকে। গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিল লুকাস। আমতা আমতা করে বলল, মানে কোথায় যাচ্ছি বস? মরতে। ট্যাবের দিকে দৃষ্টি রেখে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। বুক শুকিয়ে এলো লুকাসের। সে মারতে পারলেও মরতে ভয় পায়। রিচার্ড এবার মাথা তুলে তাকায় লুকাসের উৎকণ্ঠিত অব্যয়ে। পরপর জলদ গম্ভীর গলায় বলল, যাবে না? লুকাসের তাৎক্ষণিক জবাব, জি বস, অবশ্যই যাব। বাঁকা হাসে রিচার্ড। লুকাসের দিকে একটা টিকিট এগিয়ে দিয়ে রুষ্ট গলায় বলল,
বাকিটা যাওয়ার পরে বলে দেব। পরপর ন্যাসোর দিকে তাকিয়ে বলল, ন্যাসো, আমাদের এয়ারপোর্টে নামিয়ে দিয়ে যা বলেছি সরাসরি সেই কাজে যাবে। মাথা নাড়ায় ন্যাসো। লুকাস টিকিটের দিকে তাকাতেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। আবার কিছুটা ভালো লাগাও কাজ করল শক্ত হৃদয়ে। রিচার্ডের দিকে তাকিয়ে বলল, বস আপনি? আমি অন্য কাজে যাব। আর কোনোরূপ প্রশ্ন করে না লুকাস। চেহারায় সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। রিচার্ড ট্যাব থেকে দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। মাথায় অনেক প্রশ্ন, তবুও ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। ঈশান কোণে মেঘ জমেছে। ধূসর মেঘের ছায়ায় বিষণ্ণ হয়ে আছে গোধূলি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যারাত্রির পর্দা টেনেছে ধরিত্রী। রূপালী থালার মতো গোলচাঁদ আড়াল হয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে। অমাবস্যার কালো রঙে তলিয়ে যাচ্ছে ভুবন। ঘুটঘুটে অন্ধকারে ঘন জঙ্গলের লম্বা লম্বা দানবীয় গাছপালা অভিশপ্ত মূর্তির মতো লাগছে। ঘন কালো জঙ্গলে বাগান বাড়িটি কোনো পরিত্যক্ত রাজপ্রাসাদের চেয়ে কম মনে হচ্ছে না। অকস্মাৎ শরীর শিউরে ওঠার মতো দমকার শীতল হাওয়া বয়ে গেল বাগানবাড়ির প্রাঙ্গণে। হঠাৎ করে বাগানবাড়ির সমস্ত ইলেকট্রিসিটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত গুপ্তচর এক এক করে প্রতিটা কোণার সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিল। থমথমে আবহাওয়ায় গুমোট পরিবেশে শোকে গেয়ে উঠল। মুহূর্তেই শ্মশান ঘাটের মতো গা ছমছমভাবে সংগোপন আতঙ্কে রূপান্তরিত হলো পুরো বাগানবাড়ি। রাত তখন 11টা। নীরবতা ভেদ করে কেবলই ভেসে আসছে সশস্ত্র গার্ডদের ভারী বুটের চাপা শব্দ। তারা পায়চারি করছে নির্লিপ্ত সতর্ক ভঙ্গিতে। হঠাৎ তাদের দৃষ্টি আটকে আকাশের দিকে একটা হেলিকপ্টার বাগানবাড়ির আকাশে বারবার চক্কর দিচ্ছে, অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে। কপালে চিন্তার ভাঁজ পড়ে গার্ডদের। মুহূর্তে অ্যালার্ট হয়ে ওঠে সবাই। কানে থাকা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে দ্রুত বার্তা বিনিময় হয়। বাগানবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা গার্ডরা দ্রুত অবস্থান নেয় আরও সতর্কভাবে। এদিক ওদিক নজর বোলায়, সন্দেহে ছায়া খুঁজে বেড়ায় অন্ধকারে। গার্ডদের একজন ন্যাসোর সাথে যোগাযোগের চেষ্টা করে, তবে ন্যাসোর কোনো সাড়া না পেয়ে অবিলম্বে বিপদ সংকেত পাঠিয়ে রাখে। সবাই নিজ উদ্যোগে পাখি শিকারির মতো নিখুঁত নিশানায় বন্দুকের সরু নল তাক করে ধরল হেলিকপ্টারের দিকে। সেফটি লক খুলে ফেলে আঙুল রাখল ট্রিগারের উপর। চাপা উত্তেজনা আর ক্ষীণ এক ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল তারা। সামান্যতম ঝুঁকির ইঙ্গিত পেলেই গর্জে উঠবে আগুনের ঝলক, ভেদ করবে নীরব রাতের বুক। আচমকাই হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে। গার্ডরা একে অপরের দিকে দ্রুত দৃষ্টি বিনিময় করে। পরবর্তীতে তাদের সন্দেহের রেখা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে তারা বন্দুকের নল নামিয়ে ফেলল। সতর্কতা বজায় রেখে একত্রিত হয়ে একজোট হলো। সবাই ভেবেছে রিচার্ড এসেছে। রিচার্ড দেশের বাইরে গিয়েছে আজ 3 দিন। এমন হঠাৎ আগমন তার জন্য নতুন কিছু নয়। প্রায়শই রিচার্ড হেলিকপ্টারে করে আসা যাওয়া করে, আর মাঝে মধ্যে এই অদ্ভুত রকম কাণ্ড ঘটিয়ে গার্ডদের সতর্কতার পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ঠিক করে দেয় কারা যোগ্য আর কারা অযোগ্য। যারা উত্তীর্ণ হতে পারে তাদের নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে তারা সরাসরি ড্রাগন গ্রুপের হয়ে কাজ করার সুযোগ পায়। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জন্য অপেক্ষা করে এক ভয়াবহ উপহার, নিঃশ্বাসরুদ্ধকর মৃত্যু। রিচার্ড কায়নাত এক হৃদয়হীন, নৃশংস, হিংস্র শিকারী, যার হৃদয় পাথরের মতো কঠিন, মস্তিষ্ক পৈশাচিক আর সাইকোটিক। দুর্বলতা তার ধৃষ্টতার চোখে ঘৃণার প্রতীক। সে কেবল শক্তি, দৃঢ়তা আর নির্মমতার ভাষা বোঝে। তার দুনিয়ায় জায়গা আছে কেবল শক্তদের, আর বাকিদের জন্য শুধুই শেষের প্রহর। সকল গার্ড নতদৃষ্টি নিবিষ্ট করে দাঁড়িয়ে থাকল। অনিশ্চিত উত্তেজনায় বুক ধড়ফড় করতে থাকে কারো অজান্তেই। হেলিকপ্টারটি আরও নিচে নেমে আসতে থাকে। তার দৈত্যকার ব্লেডগুলো ঘূর্ণায়মান ঝড়ের মতো বাতাসকে ছিঁড়ে ফেলছে তীব্র শব্দে। সেই ঘূর্ণি বাতাসে সোজা পায়ে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়ল গার্ডদের জন্য। হঠাৎই অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার থেকে এক ধরনের তরল পদার্থ বৃষ্টির মতো ঝরে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যেই তা বাষ্পে পরিণত হয়ে চারপাশে মিশে যায়।
স্নায়ুর মতো অদৃশ্য কিন্তু প্রাণঘাতী। গার্ডরা চেষ্টা করে সজাগ থাকতে, কিন্তু বাষ্প নাকে পৌঁছাতেই শরীরের নিয়ন্ত্রণ হারালো তারা। একের পর এক টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে। হেলিকপ্টারের ককপিটের পাশে বসে থাকা এক সাদা শুভ্র পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এই দৃশ্য উপভোগ করল। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিঃশব্দ ঠান্ডা বাঁকা হাসি। চোখের কোণে কোনো করুণা নেই, কেবল নির্দয় তৃপ্তি। ককপিটের দিকে এক নিঃশব্দ ইশারা করল পাঞ্জাবি পরিহিত লোকটা। হেলিকপ্টার এবার ধীরে ধীরে নেমে আসে সুইমিং পুলের পাশের বিস্তৃত ফাঁকা জায়গায়। বিশাল ব্লেডের বাতাসে সদ্য গজানো কোমল গাছগুলো দুলতে থাকে। হেলিকপ্টারের দরজা খুলে বেরিয়ে আসলো সেই সাদা পাঞ্জাবি গায়ে চাপানো লোকটা। বাতাসের তোড়ে তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে উঠছে অবাধ্যতার ঘোষণা দিয়ে। তার পেছনে পেছনে নেমে আসে আরও দুজন, পরনে সেফটি জ্যাকেট, মুখ ঢাকা। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু চলার ভঙ্গিতেই ফুটে উঠেছে অদ্ভুত এক কঠোরতা। পাঞ্জাবি পরিহিত সেই অমানবিক হাসির মানুষটি দ্রুত পায়ে এগিয়ে যায় সদর দরজার দিকে। ঠোঁটের কোণে লেপ্টে আছে এক রহস্যময় বিজয়ের হাসি। পেছনে ছদ্মবেশী প্রহরী দুজন ছায়ার মতো সঙ্গ দিচ্ছে। তাদের পেটানো শরীরের গঠন শক্তিশালী, তবে চমকপ্রদ নয়। তাদের আসল ভয়াবহতা লুকিয়ে আছে বাহুর পেশিতে নয়, বরং অন্তরের অন্ধকারে। সদর দরজাটা ভেতর থেকে শক্ত করে লক করা ছিল। লোকটা সামান্য ঘাড় ঘুরিয়ে তার প্রহরীদের দিকে তাকালো শুধু। মুখে কোনো উত্তেজনা বা তাড়া নেই। ইঙ্গিত পেয়ে প্রহরী দুজন সামনে এগিয়ে যায়, আর তাদের রাজা এক পা পিছিয়ে দাঁড়ালো। দুজন প্রহরী বলিষ্ঠ কাঁধ দিয়ে পরপর কয়েকবার দরজায় আঘাত হানে। ধাতবের গর্জন ভেসে আসে নির্জনতার বুক চিরে। অবশেষে ভেতর থেকে দরজার ছিটকিনি খুলে গেল। ছিমছাম গঠনের হলেও তাদের শারীরিক শক্তি প্রমাণিত হয় এই এক মুহূর্তেই। পাঞ্জাবি পরিহিত সেই রহস্যময় মানুষটির ঠোঁটের কোণে আরও একবার ঠান্ডা তীক্ষ্ণ হাসি টেনে নেয়। এক অদ্ভুত তৃপ্তি আর অমানবিক আনন্দের ছোঁয়া নিয়ে হেঁটে গেল ভেতরে। বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে রেশমা। স্নায়ুর মধ্যে তীক্ষ্ণ কাঁপনে বুক শুকিয়ে আসে। বাগানবাড়ির ভেতরে এখন শুধু সে, নিশি আর এলিজাবেথ, এই তিনজনই রয়েছে। ন্যাসো ইতিমধ্যেই রিচার্ডের দেওয়া কাজে নিযুক্ত। তাহলে এত রাতে কে আসলো? রিচার্ড? না, রিচার্ড আসলে কখনো এমনভাবে আসবে না। 3 দিন ধরে রিচার্ড কোনো যোগাযোগ করেনি। ওটা কী ধরনের শব্দ ছিল? দরজা ভাঙার শব্দ? নিজের স্বর্গরাজ্যে তো কেউ চোরের মতো ঢুকবে না। ঘুমন্ত নিশির দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে সে শান্ত, অশ্রুপ্লাবিত শীতল নিঃশ্বাসে ডুবে আছে। তারা দুজনে কিচেনের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে একসাথে ঘুমায়। কিছুক্ষণ আগে রেশমা এলিজাবেথকে রাতের খাবার ও ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিল। এলিজাবেথ, যাকে দেখে এখন যেন জীবন্ত মৃত এক মূর্তি মনে হয়। কিছুদিন আগে রিচার্ডের করা অমানবিক টর্চারের পর থেকে একেবারে চুপ হয়ে গেছে। যতটা সম্ভব সুস্থ হতে চেয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে এলিজাবেথের মুখে আর কোনো কথা নেই। রেশমা বুঝতে পারে না কেন এলিজাবেথ হঠাৎ এমন চুপ হয়ে গেছে, কিন্তু অন্তরের গভীর থেকে অনুভব করতে পারে এলিজাবেথের ভেতরে কোনো এক সত্তার মৃত্যু ঘটেছে। হয়তো আর কোনো শক্তি নেই তার শরীরে, জীবনে বা মননে, যা তাকে পুনরায় জাগিয়ে তুলবে। নিশির ঘুম খুবই গভীর, তাই এত শব্দেও তার ঘুম ভাঙেনি। বুকে সাহস সঞ্চয় করে উঠে এলো রেশমা। নিঃশব্দে নগ্ন পা ফেলে ডাইনিং এরিয়া থেকে উকি দিল রেশমা। সামনে তাকাতেই ভয়ে শিউরে উঠল সর্বাঙ্গ। 3 জন লোক এদিকেই আসছে। অন্ধকারের জন্য অব্যয় অস্পষ্ট হলেও রেশমা বুঝতে পারে এরা রিচার্ডের দলবল নয়। উচ্চতা এবং স্বাস্থ্য কোনো দিক দিয়ে এরা রিচার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। শুধুমাত্র সামনের জন দেখতে একটু সুস্বাস্থ্যের অধিকারী, সেই সাথে পেটানো শরীর। রেশমা শুকনো ঢোক গিলে কিচেনে গেল আবারও। কিচেন ক্যাবিনেটের উপর দাঁড়িয়ে সরু ফাঁকা জায়গা দিয়ে বাইরে তাকালো। সোডিয়াম আলোতে দেখা যাচ্ছে গার্ডরা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিস্তেজ। এবার ভয়ে শরীর কাঁপতে থাকে রেশমার।
কাঁপছে চোখের পাতা তাকালো ঘুমন্ত নিশির দিকে, যে বেঘরে ঘুমাচ্ছে, দিন দুনিয়ার কোনো খবর নেই। রেশমা ঠোঁট গোল করে পরপর 3বার নিঃশ্বাস ছাড়ে। গুটি গুটি পায়ে নিশির কাছে গিয়ে কম্বল দিয়ে আপাদমস্তক ঢেকে দেয়। নিজের মাথার বালিশটাও নিশির কানের উপর রাখে, যেন শব্দ কর্ণপাত না হয়। রেশমা আবার ছুটে যায় ডাইনিং এরিয়ায়। ওরা ইতিমধ্যে লিভিং এরিয়ায় চলে এসেছে। ভয়ে সংকীর্ণে শরীর থেকে নির্গত শীতল ঘামে জামার শরীরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। রেশমার শব্দ ছাড়া কয়েকটা চেয়ার বহু কষ্টে টেনে নিয়ে ঘুমন্ত নিশির সামনে সাজায়, যাতে বোঝা না যায় এখানে কেউ শুয়ে আছে। এবার এলিজাবেথের কথা ভাবতেই বুকে মোচড় দিয়ে ওঠে রেশমার। যে করেই হোক এলিজাবেথকে বাঁচাতে হবে। যারা এসেছে তারা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। শত শত মানুষের রক্ত ঝরেছে রিচার্ডের হাতে, শত্রুর অভাব নেই তার। তাদেরই কেউ হয়তো রিচার্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ করতে এসেছে। 3 ছায়ামূর্তি মানব যতই এগিয়ে আসছে, ততই রেশমার কপালের মধ্যভাগে ভাঁজ আরও গভীর হয়ে সংকুচিত হচ্ছে। নিষ্পলক তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করল রেশমা। আর একটু কাছে আসতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। 2 হাতে মুখ চেপে ধরল। সামনের লোকটির কৃষ্ণগহ্বরের মতো গভীর চোখে তাকাতেই চিনে ফেলল। বহুবার টিভিতে দেখেছে তাকে, কিন্তু এত মহৎ একজন মানুষের রাতের আধারে গ্যাংস্টারের বাসভবনে আসার কারণ কিছুতেই বুঝতে পারে না রেশমা। যখন দেখে 3 জন কোনো দিকে না তাকিয়ে সরাসরি সিঁড়ির দিকে পা বাড়ায়, তখন রেশমার ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র সংকেত দেয়। ওরা এলিজাবেথের জন্যই এসেছে। ওরা নিশ্চয়ই আগে থেকেই জানে আজ রিচার্ড বা তার কোনো বডিগার্ড বাড়িতে নেই। আর চুপ থাকতে পারল না রেশমা। নিজের জীবনের কথা একবারও না ভেবে কিচেন থেকে সবজি কাটার ছুরি নিয়ে দৌড়ে ছুটে যায় ওদের পেছন পেছন। দাঁড়ান। রেশমার বজ্রকণ্ঠে বলা কথায় কারো মধ্যে তেমন কোনো ভ্রুক্ষেপের ছাপ দেখা গেল না। মানবটি নির্লিপ্ত ভঙ্গিতে সবিনয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তার পিছু পিছু বাকি দুজনও থেমে যাওয়া পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। রেশমার গলা কাঁপছিল ভেতর থেকে, তবুও পরোয়া করে না। বুক ঠুকে চেঁচিয়ে ওঠে, আপনাদের উদ্দেশ্য কি? কেন এসেছেন এখানে? থামে না কেউই। রেশমা ছোটে পিছু পিছু উঠতে থাকে তাদের পেছনে। আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনাকে তো আমরা ভালো মানুষ জানতাম। রাতের আধারে এটাই বুঝি আপনার আসল রূপ? অতর্কিত আক্রমণে হকচকিয়ে যায় রেশমা। দুজনের একজন ঝাঁপিয়ে পড়ে তার কণ্ঠনালী শক্ত হাতে চেপে ধরে। রেশমার হাত থেকে ছুরিটা ঝনঝন শব্দে সিঁড়িতে পড়ে যায়। রেশমার 2 চোখ উত্তাল হয়ে উঠল। শ্রাবণের বৃষ্টিধারার মতো অশ্রু গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। দম বন্ধ হয়ে আসে। বুকের ভেতর হাহাকার জমে ওঠে। তবুও ভাঙা গলায় ফুসফুসের শেষ শক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে। এলিজাবেথের রুমের দিকে এগিয়ে যাওয়া লোকটাকে ডাকতে থাকে, আল্লাহর দোহাই লাগে, এমন নিষ্ঠুর হবেন না। গলায় চেপে রাখা হাতের দৃঢ়তা আরও বাড়তে থাকে। রেশমার বুকের ভেতর সব কিছু শুকিয়ে যায়। সামনে থাকা মানুষটি যেন এক ক্ষুধার্ত হিংস্র দানব। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, মরার খুব শখ হয়েছে না? রেশমা অস্পষ্ট স্বরে বিলম্বহীন জবাব দেয়, আমার মেয়ের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে। বাঁকা হাসি দিয়ে লোকটা তার চিবুকে রহস্যময় হাসি ছড়িয়ে দিল। জ্যাকেটের ভেতর থেকে ছোট সাইজের স্টিলের কারাব ভিটের ছুরি বের করে সোজা ঢুকিয়ে দিল রেশমার পেটে। একদম যেন পাকস্থলীকে খুবলে নিয়ে বেরুলো ছুরিটা। রেশমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ফিনকি দিয়ে ছিটকে আসা তাজা উষ্ণ রক্তগুলো গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটির মুখে। লোকটা চোখ মুখ কুঁচকে ফেলল। নৃশংস দৃশ্য দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠল, নিজেকে যতটা সম্ভব শক্ত রাখল। বোঝাই যাচ্ছে এসব কাজের জন্য সে মোটেও দৃঢ় নয়। শরীরের স্নায়ুকোষগুলো অকেজো হতে থাকে ধীরে ধীরে। রক্ত চলাচলের গতি কমে আসে। রেশমার চোখের সামনে সব ঘোলাটে হয়ে উঠতে থাকে। তবে শরীরের ব্যথা থেকে বেশি ছটফট করছে এলিজাবেথের কথা ভেবে।
রহস্যময় মানুষটার মুখ থেকে দ্বিতীয়বারের মতো শব্দ বের হয়। নিরুদ্বেগভাবে বলল, তো মর। তৎক্ষণাৎ গলায় চেপে রাখা হাত আলগা করে দিলে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে পড়তে থাকে রেশমা। নিশি দুই হাতে মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে গিয়েছিল। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই লোমহর্ষক দৃশ্য সে দেখেছিল। ডুকরে কেঁদে উঠল, তবুও আগানোর সাহস পেল না। অসহায় কাতর চোখে তাকিয়ে থাকলো রেশমার নিথর দেহের দিকে। কপাল ফেটে রক্ত মেঝেতে আলপনার মতো বিছিয়ে যাচ্ছে। অকুতোভয়ী হৃদয় তখনও মৃত্যুর ব্যথা ভুলে উপরে তাকিয়েছিল। প্রতিটা মায়ের কাছে তার সন্তানই সবকিছু, হোক না তা অন্যের সন্তান। মাতৃমন গেয়ে ওঠে সন্তানের সমবয়সী কাউকে দেখলেই। নিজের জীবনের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়েও রেশমা পারল না এলিজাবেথের জীবন বাঁচাতে। চোখে ব্যর্থতার নিশানার ছাপ। সহসায় চোখ বুজে এলো রেশমার। কিছু পড়ার শব্দে ঘুম থেকে ধরফড়িয়ে ওঠে এলিজাবেথ। দুদিন ধরে স্লিপিং পিলস নিচ্ছে এলিজাবেথ। পরাজিত জীবনে আবারও হেরে গেল সে চরমভাবে। বেশ কিছুক্ষণ ধরে অনুভব হচ্ছিল ঘুমের মধ্যে কেউ তার উপর ঝুঁকে আছে, একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছিল মুখের ওপর। গলা শুকিয়ে আসে এলিজাবেথের। ঢোক গিলে বেডসাইডে ঝুঁকে পানির গ্লাসটা নিতে গেলে আকস্মিকভাবে ঘাড়ের পেছন থেকে একটা শক্ত হাত এসে রুমাল দিয়ে মুখ চেপে ধরল। আবারও ঘুমের জগতে তলিয়ে গেল এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই। বুঝতেও পারল না সব হারিয়ে পাওয়া নতুন কোলো হারিয়ে ফেলল চিরকালের জন্য। মম ড্যাডের মতো রেশমামাও তাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। সাদা পাঞ্জাবি পরিহিত সেই মানবটি এলিজাবেথের ধনুকের মতো বাঁকানো শরীর কোলে তুলে নিল। ঠোঁটের কোণে বিজয়ের হাসি। এগোতে থাকলো দরজার দিকে। সাজানো পরিবেশ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লিভিং এরিয়ার কোনো কিছুই আর আস্ত নেই। ভাঙা কাচের গ্লাসের টুকরোগুলো গড়াগড়ি খাচ্ছে লাল রক্তে। ন্যাসো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চুপসে রয়েছে। সেও যথেষ্ট পরিমাণ তটস্থ। মেঝেতে সারি সারি গার্ডের লাশ পড়ে রয়েছে। শীতের প্রথম প্রবাহে কুয়াশায় ভেজা মৃত্তিকায় যেমন শিউলি ফুল বিছিয়ে থাকে, ঠিক তেমনই। কয়েক মিনিটের ব্যবধানে রক্তের বন্যা বয়ে গেছে রিচার্ডের লাক্সারিয়াস ড্রাগ থিমের লিভিং এরিয়ায়। রেশমার লাশের উপর সফেদ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। রিচার্ডের সমুদ্র নীল চোখে দুটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রকম্পিত হচ্ছে। ক্ষুধিত হিংস্রতার মতো গর্জন শোনা যাচ্ছে শুধু। শূন্য দৃষ্টিতে জমে থাকা কর্ধের পাহাড় যেন এক দানবীয় শক্তি হয়ে ফুটে উঠছে। অতি ফর্সা শরীরের মধ্যে আগ্নেয়গিরির লাভার মতো এক বিভৎসতা। রিচার্ডের মস্তিষ্ক একেবারে থমকে গিয়ে তার চিরাচরিত পৈশাচিক আত্মার কাছে নত হয়ে গিয়েছে। কর্ধে মটমট করছে, ধারালো চোয়াল শক্ত হয়ে উঠেছে। ধোরা সাপের মতো চোখের আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। কি করবে কিছুই বুঝতে পারছে না। উত্তেজিতভাবে ছটফট করছে শুধু। পায়চারি করছে রক্তের উপর দিয়ে অনবরত। আবারও হিংস্র হয়ে উঠল। অবশিষ্ট দুজন গার্ডের মস্তক বরাবর গুলি করে খুলি উড়িয়ে দিল। ওদের হাত পা বেঁধে হাঁটু ভেঙে বসিয়ে রাখা হয়েছিল। মুখগুলো উদ্বিগ্নতায় পূর্ণ ছিল। অতঃপর রক্তশূন্য হয়ে ধ্বংসের মাঝে হারিয়ে ঢলে পড়ল রক্তের স্রোতে। পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা থেকে মুক্তি নিয়ে তারা চিরতরে বিদায় নিল। শুকনো ঢোক গিলতে গিলতে ন্যাসো এগিয়ে আসে। নতজানু হয়ে বলল, বস, হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম ছাড়া হয়েছিল, তাই গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই। রিচার্ডের আগুনের মতো জ্বলন্ত চোখ দুটো দেখে ন্যাসো বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করল। পিছিয়ে আসলো সে। রিচার্ডের চোখের গহ্বরে চারপাশে থাকা নীল রগগুলো হঠাৎ উত্তেজনায় টান টান হয়ে উঠেছে, যেন কোনো আগ্নেয়গিরির লাভার মতো এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। রিচার্ডের মধ্যে উগ্রতা গড়ে ওঠে। তার হিংস্রতা যেন এক ক্ষুধার্ত পশুর মতো প্রবল হয়ে ওঠে। দাঁতগুলো একে অপরকে শক্তভাবে চেপে ধরে গর্জন করতে করতে বলে, আই ওয়ান্ট দ্যাট মাদার ফাকার ইন মাই বেসমেন্ট। ন্যাসো রিচার্ডের চোখের আগুনে পুড়ে গিয়ে সয়স্টিক দুই পাশে মাথা নাড়িয়ে যায় চুপচাপ।
কিছু বলতে সাহস পেল না। রিচার্ডের কর্ধ বাড়তেই থাকে। পায়ের রক্ত তিরতির করে মাথায় উঠে যেতে লাগলো। হিংস্র পৈশাচিক মস্তিষ্কের সঙ্গে রেলগাড়ির মতো চেন টেনে একের পর এক কর্ধ চিৎকার করতে করতে ছুটে চলছে। রিচার্ড আবারও পায়ের নিচে পিষে রাখা সাদা কাগজের উপর পা সরিয়ে পুনরায় তাকালো লেখাটার দিকে। ইফ ইউ আর এ গ্যাংস্টার দেন আই অ্যাম দ্য প্রিডেটর টেকিং মাই প্রে। এলোকেশি, অতি পরিচিত মধুমিশ্রিত মাতাল স্বরে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণগহ্বরের ন্যায় অব্যয় তাকাতেই চোখ জলজল করে উঠল এলিজাবেথের। খেলে গেল ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো, কেঁপে উঠল ওষ্ঠদয়। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বক্ষপটে। অঝরে কাঁদতে থাকে।